আমরা শুরু করি আর অন্য কথা বাদ দিয়ে। আজকে মোটামুটি আমরা শেষ করার চেষ্টা করব। বেচারাদের সে আটকায় রাখছে কোন জায়গায়, দুইজন পাশাপাশি বসে আছে নাকি ওটাতে, নাকি পালাইছে? এখনো পালাইছে ডন জুয়ান? না স্যার, এখনো পালাতে পারেনি নাকি? হ্যাঁ, ওদিকে ডন আলফোন্সো কি করছে? ডন আলফোন্সো ফিরে গেছে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, আর এদিকে ডন জুয়ান আর জুলিয়া আবার অভিসার শুরু করছে, এরকম আর কি বিষয়টা। এদিকে টেনশনে পড়ে গেছে কে বলো? হু ইজ ইন টেনশনে আছে কেউ তাদের নিয়ে? অ্যান্টোনিও, তাই তো? অ্যান্টোনিয়া। তাহলে বলছে দেখো, হি টার্ন হিজ লিপস টু হার্স, মানে ওখানে যেটা হওয়ার আমি আর পড়ছি না। তা হচ্ছে কল ব্যাকস দ্য ট্যাঙ্গেল অফ আর ওয়ান্ডারিং হেয়ার, ইভেন দিয়ার লাভ দে কুড নট অল কমান্ড অ্যান্ড হাফ ফরগট দিয়ার ডেঞ্জার অ্যান্ড ডিসপেয়ার। হ্যাঁ, মানে তাদের প্রেম এমন অবস্থায় চলে গেছে যে তারা ভুলেই গেছে যে আবার বিপদ কিন্তু এখনও কাটেনি, বিপদ এখনও কাটেনি। আর বেচারা অ্যান্টোনিওস পেশেন্স নাও ওয়াজ অ্যাট আ স্ট্যান্ড মানে কি, খুব খারাপ অবস্থা, সে আর ধৈর্য ধরে থাকতে পারছে না। সে ভাবছে বিপদ তো এবার যে কোনো সময় এসে পড়বে, কিছু করার নেই। ফিরে গেছে মানে এটাই না যে সে আবার ফিরে আসবে না। বলছে কাম কাম, ইট ইজ নো টাইম নাও ফর ফুলিং হেয়ার। এখানে বোকার মতো এসব প্রেম টেম করার সময় কিন্তু এখন না, দয়া করে এখানে পালান। সে উইসপার্ড ইন গ্রেট রথ, মানে খুব রেগে গিয়ে বলতেছে, হ্যাঁ, আই মাস্ট ডিপোজিট দিস প্রিটি জেন্টলম্যান উইদিন দ্য ক্লসেট। হ্যাঁ, ডিপোজিট মানে কি, ঢুকিয়ে রাখা নাকি? বলছে এই জেন্টলম্যানকে আমার এখনই করতে হবে কি, এই ক্লসেটে ঢুকিয়ে রাখতে হবে, তা না হলে যে কোনো সময় ধরা পড়ে যাবে। এরকমভাবে যাও সে বলছে। ইতোমধ্যে হলো কি, প্রে কিপ ইউর ননসেন্স ফর সাম লাকিয়ার নাইট, বলছে অন্য কোনো রাতের জন্য এই ননসেন্স রেখে দিন, এখন না। কারণ কি, হু ক্যান হ্যাভ পুট মাই মাস্টার ইন দিস মুড, কে জানে হ্যাঁ আমাদের মাস্টার কোন মুডে কখন থাকে। হোয়াট উইল বিকাম অন ইট, হ্যাঁ কী হবে না হবে। আই এম ইন সাচ আ ফ্রাইট, আমি খুব ভয়ে আছি। তাড়াতাড়ি করেন যা করবেন। হ্যাঁ, এখানে বলছে ইউ উইল লুজ ইউর লাইফ অ্যান্ড আই শ্যাল লুজ মাই প্লে, আমি এটা বাদ দিলাম। হ্যাঁ, বলছি কি, আই শ্যাল লুজ মাই প্লেস, আপনি আপনার জীবন হারাবেন আর আমি আমার চাকরি হারাবো। হ্যাঁ, আমি ওসব বাদ দেন, এগুলো বাদ দেন। হ্যাঁ, মাই মিস্টেস অল ফর দ্যাট হাফ গার্লিশ ফেস, আপনার ওই হাফ গার্লিশ ফেস দিয়ে সব বাদ দেন। আপনি দয়া করে একটু মানে ম্যাচিওর আচরণ করেন, এই গার্লের মতো ইম্যাচিওর আচরণ দয়া করে করেন না। তারপর কি বলছে, বলছে হ্যাড ইট বাট বিন ফর আ স্টাউটার ক্যাভিলিয়ার অফ 25, দেখো 25 অর 30 কাম মেক হাস্ট বাট ফর আ চাইল্ড হোয়াট পিস অফ ওয়ার্ক ইজ হিয়ার, মানে কথা বলতে বলছে তাড়াতাড়ি করেন তো, এসব কি ছোট মানুষের মতো কাজ করছেন। হ্যাঁ, আমাদের 25 বা 30 হলে তাও হতো বয়সটা, কিন্তু তার বয়স কত বলো? আমাদের আলফোন্সোর বয়স কত? 50 স্যার। 50? হ্যাঁ স্যার 50 তো 50 বছর। হ্যাঁ 50 বছর। বলছে কি, আই রিয়েলি ম্যাডাম ওয়ান্ডার অ্যাট ইউর টেস্ট, আপনার রুচিতেই আমার খুব অবাক লাগতেছে। কি রুচি আপনার? হ্যাঁ, কাম স্যার, তাড়াতাড়ি আসেন, গেট ইন, ভিতরে ঢোকেন আপনি এখানে। হ্যাঁ, মাই মাস্টার মাস্ট বি নিয়ার, মাস্টার তাড়াতাড়ি চলে আসবে। মানে অ্যান্টোনিয়া খুব রেগে গেছে। দে আর ফর দ্য প্রেজেন্ট অ্যাট দ্য লিস্ট হি ইজ ফার্স্ট, কারণ সে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আছে। হ্যাঁ, বাট ইফ উই ক্যান নট বাট টিল দ্য মর্নিং কিপ আওয়ার কাউন্সেল জোয়ান মাইন্ড ইউ মাস্ট নট স্লিপ। হ্যাঁ, বলছে কি, ইফ উই ক্যান নট বাট টিল দ্য মর্নিং কিপ আওয়ার কাউন্সিল, অন্তত সকাল পর্যন্ত আমাদের মোটামুটি এটা ধরে রাখতে হবে। জোয়ান, বিশেষ করে জোয়ানকে বলতেছে কবি, হ্যাঁ, মাইন্ড ইউ মাস্ট নট স্লিপ, আপনি যেন আবার ঘুমিয়ে পড়েন না এই ক্লসেটের ভিতরেই। হ্যাঁ, তাহলে তাই কোথায় লুকিয়ে রাখা হলো? ক্লসেটের মধ্যে নাকি? এবার বলছে কি, নাও ডন আলফোন্সো এন্টারিং বাট অ্যালোন, এবার আবার সে চলে আসলো। দেখো, হ্যাঁ, ক্লোজ দ্য অরেশন অফ দ্য ট্রাস্টি মেড, হ্যাঁ, বাট অ্যালোন, এবং ওদিকে কি হলো, ট্রাস্টি মেড কে, মানে ঠিক একদম ট্রাস্টি মেডের কথা মতোই ডন আলফোন্সো কিন্তু ফিরে আসলো। এই ট্রাস্টি মেড বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার ওই যে অ্যান্টোনিয়াস নাকি? শি লয়টার্ড, লয়টার মানে কি, এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে। শি লয়টার্ড অ্যান্ড হি টোল্ড হার টু বি গন। হ্যাঁ, হি টোল্ড হার টু বি গন, বলছে আপনি যান, মানে কি, শি লয়টার্ড অ্যান্ড হি মানে কে, আলফোন্সো বলছে তুমি যাও এখান থেকে, যাও। অ্যান্ড অর্ডার সামওয়াট সালিনলি অবেইড, যাক মেড কোনোরকমভাবে অর্ডারটা মানলো। হাউএভার প্রেজেন্ট রেমেডি ওয়াজ নান, এখন আর কোনো অন্য কোনো রেমেডি নাই, ধরা খাইতেই হবে। হ্যাঁ,
and no great good seemed answered if she stayed. যদি সে থাকতো, এখন তার মানে সে যে অজুহাত দেখাবে দিয়ে যে থাকবে এই রুমে, সেই অ্যান্টোনিয়ার কোনো অজুহাত দেওয়ার আসলে কিছু নেই, বরং সে থাকলেই বিপদে পড়ে যেত। রিগার্ডিং বোথ উইথ স্লো অ্যান্ড সাইড লং ভিউ শি স্নাপ দ্য ক্যান্ডেল অ্যান্ড কার্টিস অ্যান্ড উইথড্র। হ্যাঁ, স্নাপ মানে কি? ফু দিয়ে নিভিয়ে দিয়ে চলে যাও। হ্যাঁ, ক্যান্ডেলটা নিভিয়ে দিয়ে একটু মাস্টারকে একটু কার্টিসি দেখায়, চুপ চলে গেল। তাহলে অ্যান্টোনিয়া চলে গেল। আলফান্সো পজড আ মিনিট, কিছুক্ষণ সে থামলো। দেন বিগ্যান সাম স্ট্রেঞ্জ এক্সকিউজ ফর ইজ লেট প্রসিডিং। হ্যাঁ, তখন সে বিভিন্ন এক্সকিউজের মাধ্যমে কী করছে, একটু লেট করতেছে, রুমে থাকার চিন্তা ভাবনা করতেছে। হ্যাঁ, সাম স্ট্রেঞ্জ এক্সকিউজ ফর ইজ লেট প্রসিডিং। হাউ বলছে হি উড নট জাস্টিফাই হোয়াট হি আর ডান, মানে মনে মনে ভাবতেছে আমি কী করলাম আমার ওয়াইফের বিরুদ্ধে এই অভিযোগ তুলে। হ্যাঁ, মানে সেও মনে মনে খুবই মানে কী করছে, মন খারাপ করছে। হ্যাঁ, যে আমার ওয়াইফকে আমি এরকম বাজে অভিযোগ দিলাম, তো আবার পুরো গ্রামবাসীর, হ্যাঁ গ্রামবাসীর কাছে, এতে তো আমি দোষী হয়ে গেলাম। এখানে দোষী হলো কে বলো? আলফান্সো। এভাবে কেউ ওয়াইফকে দোষ দেয়? হ্যাঁ, তাই সে মোটামুটি মনে মনে খুব মানে খারাপ মনে করছে। টু দ্য বেস্ট ইট ওয়াজ এক্সট্রিমলি ইল ব্রিডিং। হ্যাঁ, মানে মনে মনে খুব খারাপ একটা আচরণ হচ্ছে। বাট দেয়ার ওয়াজ অ্যাম্পল রিজন ফর ইট, কিন্তু কারণ তো অবশ্যই আছে। নান অফ হুইচ হি স্পেসিফাইড ইন হিজ প্লিডিং, কারণ সেগুলো মানে সে বোঝাতে পারতেছে না, স্পেসিফাই করতে পারছে না যে আমি সেটা কী বলবো, কী হবে। হিজ স্পিচ ওয়াজ আ ফাইন স্যাম্পল অন দ্য হোল, এলো দরকার নেই অত। মানে সে মনে মনে ভাবছে আর কষ্ট পাচ্ছে, কী করা যায়, কী করবো এখন, কী বলবো। ওয়াইফকে মানে ক্ষমা চাইতে আসছে সে ওয়াইফের কাছে, বুঝতে পেরেছ? জুলিয়া সেইড নাট, জুলিয়া তো কিছুই বলছে না। দো অল দ্য হোয়াইল দেয়ার রোজ আর রেডি আনসার, কারণ জুলিয়ার, হ্যাঁ জুলিয়া কী করছে, ওদিকে যা বলছে তারই একটা আনসার কিন্তু তার মধ্যে রেডি। হ্যাঁ, বলছে হুইচ অ্যাট ওয়ান্স এনাবলস আ ম্যাট্রন হু হার হাজব্যান্ডস ফয়বলস নোজ বাই আ ফিউ টাইমলি ওয়ার্ডস টু টার্ন দ্য টেবলস। একটু মিউট রাখো গো। বলছে হোয়াট ইফ হি ডাজ নট। স্যার একটু পর পরে কথা একটু আওয়াজ কম শোনা যায়, আবার একটু বেশি শোনা যায়, আবার কমে যায় সাউন্ড, এরকম হয়। আচ্ছা, তোমার নেট সমস্যা এটা সবার আমাদের হচ্ছে? ঠিক আছে স্যার। না স্যার, না স্যার ঠিক আছে স্যার, হচ্ছে না তো, ঠিক আছে। আরে এদিকে আমি তো একদম বের হয়ে যাচ্ছি, আবার ঢুকছি যে এখন। হ্যাঁ, নেটের জন্য হয়তো বা নিজ নিজ এলাকা অনুসারে নেটের দুর্বলতা থাকতে পারে। তোমরা যেহেতু এক একজন আছো, হ্যাঁ এই জন্য সমস্যা। আচ্ছা, তুমি মিউট রাখো। কিটেন নাকি নাম জানো, একটু মিউট রাখো, তোমার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ স্যার আপনার ওখানে বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছিল, এখন হচ্ছে না। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু শুরু করি। হ্যাঁ, বলছে বাই আ ফিউ টাইমলি ওয়ার্ডস টু টার্ন দ্য টেবলস। টার্ন টেবল মানে হচ্ছে ঘটনাটা উল্টাই ফেলা, হ্যাঁ, বা কাহিনী উল্টাই ফেলা, এরকম আর কি। মানে কথাবার্তা বলে একটু মানে কি বলবো, যে কথার ইয়াটা উল্টাই ফেলতে চাচ্ছে। হোয়াট ইফ ইট ডাজ নট সাইলেন্স স্টিল মাস্ট পোজ ইভেন ইফ ইট শুড কম্প্রাইজ আ প্যাক অফ ফেবলস। হ্যাঁ, এখন একটু মিউট রাখো গো, তোমাদের কেউ কেউ শুধু অযথায় সাউন্ড করছো। হ্যাঁ, যদি কিছু বলার থাকে তখন তোমরা একটু কথা বলবা, তাছাড়া মিউট রাখো। কারো কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, মানে একবার মিস হয়ে গেলে আবার প্রথম থেকে পড়তে হয়, এই জন্য একটু সাউন্ড টাউন্ড করবে না, কথা বললে একবারে বলে ফেলবা। তো যাই হোক, আলফোন্সো অনেক কিছুই বলতেছে, কিন্তু জুলিয়া চুপচাপ আছে, কারণ সে বুঝতে পারছে যে যদি কোনো কথা বলি, আমি চুপ না থাকি, তাহলে দেখা যাচ্ছে কিসের মধ্যে কি চলে আসতে পারে। হ্যাঁ, হোয়াট বলছে হুইচ ইফ ডাজ নট সাইলেন্স, হ্যাঁ স্টিল মাস্ট পোজ, মানে যদি নীরবতা না থাকা যায় কখন কি ঘটনা ঘটে যেতে পারে। কারণ কি ডন জোয়ান কি এখনো তো রুমের ভিতরে আছে নাকি? আবার তাই বলছে ইভেন ইফ ইট শুড কম্প্রাইজ আ প্যাক অফ ফেবলস, মানে কোথায় গিয়ে কি মিথ্যা হয়ে যেতে পারে, হ্যাঁ, আর মিথ্যা ঘুরিয়ে কি এসে যেতে পারে। বলছে ইট ইজ টু রিটর্ট উইথ ফার্মনেস অ্যান্ড হোয়েন হি সাসপেক্টস উইথ ওয়ান ডু ইউ রিপ্রোচ উইথ থ্রি। হ্যাঁ, কারণ কি যখন কেউ কোনো কিছু নিয়ে অজুহাত দেখায়, হ্যাঁ, বা কেউ সন্দেহ করে, মানুষ যদি সন্দেহ করে একটা বিষয় নিয়ে, মানুষ করে কি তার এই সন্দেহটা দূর করার জন্য আরও 3-4টা কথা বলে বসে। এই কথা বলতে গিয়ে কিসের মধ্যে কি প্যাঁচ লেগে যায় বলা যায় না, এই জন্য চুপ থাকাই জুলিয়ার জন্য ভালো মোটামুটি। হ্যাঁ, জুলিয়া ইনফ্যাক্ট হ্যাড টলারেবল গ্রাউন্ডস। হ্যাঁ, জুলিয়াও মোটামুটি গ্রাউন্ড আছে তার সহ্য করে যাওয়ার, যে আমাকে সহ্য করে যেতে হবে। কারণ কি এখানে দায়ীটাকে বলো, দোষীটাকে? জুলিয়া। জুলিয়া ভালো।
আলফান্সোস লাভ উইথ ইনেস ওয়ার ওয়েল নন। ওদিকে আলফান্সো যে ইনেসকে ভালোবাসে, ডোনা ইনেসকে, সেটাও মোটামুটি জুলিয়া জানে। বাট ওয়েদার ইট ওয়াজ দ্যাট ওয়ান্স ওন গিল্ড কনফাউন্ডস, এখন সেই গিল্ডটা কি সে বলে বসবে না চুপ থাকবে? যে তুমি তো মানে অনেক সময় দেখা যাচ্ছে মানুষ কি করে রিটোর্ট করার জন্য একজনের দোষ সে তুলে ধরলে সে আবার তার দোষ তুলে ধরে, এরকম একটা বিষয়টা। বাট দ্যাট ক্যানট বি, কিন্তু এখন ওটা তুলে ধরা যাবে না, অ্যাজ হ্যাজ বিন অফেন শোন। আ লেডি উইথ অ্যাপোলোজাইজ অ্যাবাউন্ডস, ইট মাইট বি দ্যাট হার সাইলেন্স স্প্র্যাং অ্যালোন ফ্রম ডেলিকেসি টু ডন জোয়ানস ইয়ার, টু হুম শি নিউ হিজ মাদার্স ফেম ওয়াজ ডিয়ার। হ্যাঁ, কারণ কি এদিকে যদি আবার হ্যাঁ বলতে যায়, ওদিকে তো ডন জোয়ানও তো আছে। হ্যাঁ, এই কথা যদি এখন ডন জোয়ানের কাছে যায় যে তার মার সাথে আলফান্সোর একটা সম্পর্ক আছে, আচ্ছা ডন জোয়ান কি এই বিষয়টা জানে? না স্যার। হ্যাঁ, না স্যার, এটা জানে না। হয়তো বা জানে, হয়তো বা জানে না, তাই না? টু হিম শি নিউ, বলছে টু হুম শি নিউ হিজ মাদার্স ফেম ওয়াজ ডিয়ার, কারণ অন্তত ডন জোয়ানের কাছে যদি এই কথাটা যায়, অন্তত জুলিয়া জানে যে তার মায়ের ফেমটা কিন্তু জোয়ানের কাছে খুবই ডিয়ার, প্রিয়, সে চায় না তার মায়ের কোনো দুর্নাম হোক। এখন এই জন্য জুলিয়া ওদিকেও কিছু বলতে পারছে না, এদিকেও কিছু বলতে পারছে না, ঠিক আছে, সে নীরব আছে। যদি জোয়ানের সাথে জুলিয়ার সাথে প্রেম টেম না হতো জোয়ানের সাথে, তাহলে হয়তো বলেই দিত, ঠিক আছে তো। তো চাক সেই বিষয়গুলো সে বলছে না। দেয়ার মাইট বি ওয়ান মোর মোটিভ, এছাড়া আরেকটা মোটিভ আছে, তাই তো, কথা না বলার মোটিভ আছে। হুইচ মেক্স টু আলফান্সো নেভার টু জোয়ান হ্যাড অ্যালিউডেড, কারণ আলফান্সো আজ পর্যন্ত কখনো কি দেখো মেনশনড হিজ জেলাসি, কখনো অন্তত জোয়ানের কথা এখানে আনেনি, যে আসলে মানে এই যে ডোনা জুলিয়া যে প্রেম টেম করতেছে। একটু মিউট রাখো, কার সমস্যা বলো তো, বারবার সাউন্ড হচ্ছে কেন? আমার দিক থেকে হচ্ছে নাকি সাউন্ড? তা হচ্ছে মেনশন ইজ জেলাসি, মানে তার জেলাসি উল্লেখ করে, সে কখনো জোয়ানের নামটা অ্যালিউড মানে উল্লেখ করেনি। অ্যান্ড নেভার হু হ্যাড বিন দ্য হ্যাপি লাভার হি কনক্লুডেড কনসিয়ালড অ্যামং হিজ প্রেমিসেস, এবং সে জেনেও কি করেছে, এই আলফান্সো কিন্তু জিনিসটা জেনেও হয়তোবা সে কি করেছে, এটাকে লুকিয়ে রেখেছে, কনসিয়াল করে রেখেছে, যাতে তার আশেপাশের লোকজন না জানে যে আসলে তার ওয়াইফের সাথে সম্পর্কটা কার। ইট ইজ ট্রু হিজ মাইন্ড দ্য মোর ওভার দিস ইটস মিস্ট্রি ব্রোডেড। টু স্পিক অফ ইনেস নাও ওয়ার ওয়ান মে সে, সমস্যাটা কার হচ্ছে বলো তো এখানে? স্যার না, এখানে কেউ ভয়েস নিতেছে না। স্যার কিটেন না কি জানো একটা নাম, ওইটা। আচ্ছা, বারবার বলতেছি একটু অফ রাখো, অফ রাখো। যদি সমস্যা থাকে তুমি টেবিল নাড়ছো, ইয়ে করতেছো, সব সাউন্ড অন করে কেন? কথা বলার সময় অন করো। বারবার মনে হয় ওই মোবাইলে হাত দিয়ে করতেছো, মোবাইলে শুধু ভিডিও দেখবো আমার কথা শুনবা, মোবাইলে হাত কেন? হ্যাঁ, মোবাইলে হাত দিয়ে বারবার ওপেন করতেছো, ইয়া করতেছো। তোমরা বোঝো না কেন যে একবার সাউন্ড টাউন্ড হলে পড়ার ইয়া চলে গেলে আবার ওটার মানে কি বলবো, তোমাদের বোঝানো মুশকিল, এক কথা বলতে পারতেছি না। হ্যাঁ, কার কি সমস্যা বলো? কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলো। স্যার আপনি পড়ান। আচ্ছা, তাই বলছে দেখো, বলছে দেয়ার মাইট বি ওয়ান মোর মোটিভ হুইচ মেক্স টু, যে আর একটা মোটিভ তার থাকতে পারে, ঠিক আছে। আলফান্সো নেভার টু জোয়ান হ্যাড অ্যালিউড মেনশন ইজ জেলাসি, হ্যাঁ, বরং কি আলফান্সো কখনোই জোয়ানের নাম আনেনি, হ্যাঁ, বা তার যে জেলাসি, হ্যাঁ, মেনশন ইজ জেলাসি কার কাছে? এই জুলিয়ার কাছে। মানে ডন জোয়ানকে নিয়েও তার জেলাসির এই ব্যাপারগুলোও, হ্যাঁ,
হয়তো বা বললে পারো, বাট নেভার হু হ্যাড বিন দ্য হ্যাপি লাভার হি কনক্লুডেড কনসিল অ্যাগেনস্ট হিজ প্রেমিসেস। হ্যাঁ, সে হয়তো জানে, সে হয়তো জানে যে এখানে এই হ্যাপি লাভারটা কে, কিন্তু তারপরেও সে কী করেছে, এটাকে কনসিল করে রেখেছে, গোপন করে রেখেছে। হ্যাঁ, কারণ কি, ইট ইজ ট্রু হিজ মাইন্ড দ্য মোর ওভার দিস ইটস মিস্ট্রি ব্রুডেড। হ্যাঁ, মানে মোটামুটি মানে কি বলবো, তার মাইন্ড এই মিস্ট্রিটা নিয়ে খুব ব্রুডেড। ব্রুডেড মানে কি, ব্রুড ওভার মানে হচ্ছে চিন্তা করা, যে সে কী করবে, কী ভাববে, কী বলবে, এরকম। কারণ কি, দুইজনই বিপদে আছে। কারণ কি, এটাকে একই ফ্যামিলির সাথে দুই দিকের সম্পর্ক, এই জন্য কেউ কাউকে কিছু বলতে পারতেছে না। কারণ ডোনা জুলিয়া জোয়ানের সাথে সম্পর্ক, আর আলফান্সোর হচ্ছে ইনেজের সাথে সম্পর্ক, কিন্তু ইনেজ আবার তার ছেলেকে ভালোবাসে, ছেলেও তার মাকে ভালোবাসে। এখন দুইজন আবার কেউ কারো কাছে খারাপ হতে যাচ্ছে না। একটা প্যাঁচ লাগে গেছে না এখানে, বলো। তাই বলছে ইনেজ নাও ওয়ার ওয়ান মে সে লাইক থ্রোয়িং জোয়ান ইন ডন আলফান্সেস ওয়ে। হ্যাঁ, এখন যদি ইনেজের কথা বলে, হ্যাঁ, তাহলে এখন যদি জুলিয়া করে কি, এই ইনেজের কথা তোলে, তাহলে হবে কি, মোটামুটি ডন জোয়ান তো মোটামুটি ডন আলফান্সোর বিরুদ্ধে নেমে যাবে, একটা বিপদ বেঁধে যাবে। এই জন্য কেউ মানে মুখে আনতে পারতেছে না। হ্যাঁ, কেউ তার বিপরীত মুখটা আনতে পারছে না। জুলিয়া মানে ইনেজের কথা এনে তার স্বামীকে কিছু বলতে পারতেছে না, আবার তার স্বামীও ডন জোয়ানের কথা এনে জুলিয়াকে কিছু বলতে পারতেছে না। এই একটা মিস্ট্রি অবস্থায় সে পড়ে আছে, কি করা যায়। হ্যাঁ, এটা নিয়ে খুব বিপদে আছে সে। তো যাই হোক, এগুলো নিয়ে আর আমি পড়তেছি না, এগুলো বাদ যাক। আমরা একবারে দেখো এখানে বলতেছে 80-তে আলফান্সো। হ্যাঁ, দেখো এখানে অবশ্যই এখানে একটু ওগুলো দরকার নেই, কান্নাকাটিও করতেছে মেয়ে। হ্যাঁ, আলফান্সো ক্লোজড হিজ স্পিচ, সে কথা বলা বন্ধ করলো, অ্যান্ড বেগড হার পার্ডন। হ্যাঁ, ওয়াইফের কাছে ক্ষমা চাচ্ছে, ঠিক আছে তো। কিসের জন্য ক্ষমা যাচ্ছে ওয়াইফের কাছে? তার অনুশোচনার বোধ হচ্ছে। যে হুইচ জুলিয়া হ্যাড হাফ উইথহেল্ড অ্যান্ড দেন হাফ গ্রান্টেড। হ্যাঁ, কিছুটা ক্ষমা করলো আর কিছুটা করলো না, এরকম আর কি। অ্যান্ড লেড কন্ডিশনস, এবং তার উপরে কিছু কন্ডিশন চাপিয়ে দিল। দেখো, লেড কন্ডিশন হি থট ভেরি হার্ড অন, যে কন্ডিশনগুলো খুব খারাপ, মানে খুব কঠিন। ডিনাইং সেভারাল লিটল থিংস হি ওয়ান্টেড। হ্যাঁ, মানে হয়তো ডন আলফান্সো কিছু চেয়েছিল জুলিয়ার কাছে, সেগুলো সে ডিনাই করলো, যে না আমি পারবো না। ঠিক, অনেকটা হি স্টুড লাইক অ্যাডাম লিঙ্গারিং নিয়ার হিজ গার্ডেন। হ্যাঁ, অনেকটা অ্যাডাম যেমন করে তার ওয়াইফের কাছ থেকে সে ফলটা খেয়ে যেমন বিপদে পড়ে গেছিল, ওই রকম বিপদে সে এখন পড়ে গেল। হ্যাঁ, উইথ ইউজলেস পেনিটেন্স পারপ্লেক্সড অ্যান্ড হন্টেড বিসিজিং শি নো ফার্দার উড রিফিউজ। সে ভেবেছিল সে রিফিউজ করবে না, কিন্তু মোটামুটি কথা বলতে বলতে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। বিসিজিং শি নো ফার্দার উড রিফিউজ, সে ভাবলো এবার যদি ওয়াইফকে কিছু বলি তাহলে হয়তো বা সে রিফিউজ করবে না। এই বলে সে কিছু বলতে যাবে। হ্যাঁ, ওই সময় হলো কি, হোয়েন লু, ঠিক ওই সময় হি স্টাম্বলড ওভার আ পেয়ার অফ শুজ। হ্যাঁ, হুচট খেলো, এক জোড়া জুতার উপরে হুচট খেলো। এখন তার বাড়িতে জুতা থাকবে কার, বলো? এক জোড়া জুতা আছে, মানে যে বেটা হুচট। হ্যাঁ, দেখুন হুচট খেয়াটা কিন্তু খেয়াল রাখো জুতাতে নাকি। হ্যাঁ, এরপর কি দাঁড়ালো, আ পেয়ার অফ শুজ। হ্যাঁ, পেয়ার অফ শুজ, হোয়াট দেন, নট মাস ইফ দে আর সাচ অ্যাজ ফিট উইথ লেডিস ফিট। এই জুতা তো মেয়েদের পায়ে হওয়ার কথা না। হ্যাঁ, বাট দিস ওয়ার ম্যাসকিউলিন, কিন্তু এগুলো পুরুষের জুতা। হ্যাঁ, টু সি দেম অ্যান্ড টু স্কুইজ ওয়াজ বাট আ মোমেন্টস অ্যাক্ট। সে কী করলো, তুলে নিয়ে একটু চাপলো, হ্যাঁ, দেখলো নরম সরম কিনা জুতাগুলো। ও ওয়েল আ ডে, এইবার হ্যাঁ, মাই টিথ বিগিন টু চ্যাটার, মানে এখন কবি বলতেছে এটা দিয়ে মোটামুটি আমার তো অবস্থা খারাপ শুরু হয়ে গেছে। মাই ভেন্স ফ্রিজ, আমার তো পুরো রক্ত ঠান্ডা হয়ে আসতেছে। আলফান্সো এক্সামাইন্ড, হ্যাঁ, ফার্স্ট এক্সামাইন্ড ওয়েল দেয়ার ফ্যাশন, প্রথমে জুতাগুলোর ফ্যাশনটা কেমন সেটা চেক করলো। অ্যান্ড দেন ফ্লিউ আউট ইনটু অ্যানাদার প্যাশন। এতক্ষণ সে ওয়াইফের কাছে কি করছিল, ক্ষমা চাচ্ছিল, এখন কি করবে সে, বলো? এখন তো সে বুঝে ফেলছে নাকি, হ্যাঁ, এতক্ষণ ধরে খুব ক্ষমা চাচ্ছিল, কিন্তু এই চোর যে চুরি করে চোরের লক্ষণ রেখে যায়, এটা তার প্রমাণ হয়ে গেল। এখানে কি বিষয়ে তুমি বললা আমাকে বলো তো, কেন তুমি এই কথাটা বললা? স্যার, এই যে জুতা রেখে গেছে। হ্যাঁ, মানে ভুল, মানে অপরাধ যে করবে, অপরাধের চিহ্ন সে সবসময় কোনো না কোনোভাবে রেখে যাবে, তাই না? জি স্যার।
স্যার কি কথা বলতেছেন? না, কথা হয়তো বলছে কারেন্ট না। আচ্ছা, তারপরে কি দাঁড়ালো? হি লেফট দ্য রুম ফর রিলিংকুইশ সোর্ড। এইবার সে কি করলো? রুম ছেড়ে দ্রুত বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে কি আনতে যাচ্ছে সে? তার যে তরবারি। তরবারি। অ্যান্ড জুলিয়া ইনস্ট্যান্ট টু দ্য ক্লোজেট ফ্লিউ। আর জুলিয়াও তাড়াতাড়ি ক্লোজেট কাছে গেল, মানে খুলে দিয়ে, হ্যাঁ খুলে দিয়ে বলছে, ফ্লাই জোয়ান ফ্লাই, ফর হেভেন শেক নট আ ওয়ার্ড, কোনো কথা হবে না, দ্য ডোর ইজ ওপেন, দরজা খোলা, তুমি পালাও। ইউ মে ইয়েট স্লিপ থ্রু দ্য প্যাসেজ ইউ সো অফেন হ্যাভ এক্সপ্লোর্ড। হ্যাঁ, তুমি যে পথ দিয়ে আসছো না, ওই পথ দিয়ে তুমি দ্রুত পালিয়ে যেতে পারবা। হিয়ার ইজ দ্য গার্ডেন কি, এই যে চাবিটা নাও, ফ্লাই ফ্লাই অ্যাড ইউ, তাড়াতাড়ি যাও। হেস্ট হেস্ট, আই হিয়ার আলফন্সো হারিং ফিট। সে তরবারি নিয়ে খুব তাড়াতাড়ি আসতেছে। ডে হ্যাজ নট ব্রোক, এখনো দিন শুরু হয়নি। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য স্ট্রিট, রাস্তায়ও কেউ নাই, তুমি তাড়াতাড়ি পালাও। ঠিক আছে? নো নান ক্যান সে দিস ওয়াজ নট গুড অ্যাডভাইস। হ্যাঁ, বলছে এটা যে ভালো উপদেশ না খারাপ উপদেশ কেউ বলতে পারবে না। দ্য অনলি মিসচিপ ওয়াজ ইট কেম টু লেট, কিন্তু মোটামুটি সে শুনবে কি শুনবে না, দেরি হয়ে গেছে। অফ অল এক্সপিরিয়েন্স ইট ইজ দ্য ইউজুয়াল প্রাইস, আ সর্ট অফ ইনকাম ট্যাক্স লেড অন বাই ফেট। হ্যাঁ, এটা একটি ইনকাম ট্যাক্স। হ্যাঁ, এতদিন যা সুবিধা ভোগ করেছো তার ইনকাম ট্যাক্স দিতে হবে না? বলো, এতদিন যে অপরাধ করেছো, ভাগ্য তোমাকে সেই অপরাধের জন্য কিন্তু একটা ইনকাম ট্যাক্স দিতে বলবে। তো এখন সেই ইনকাম ট্যাক্সের টাইম চলে এসেছে, বুঝতে পেরেছো? সারা বছর ধরে তুমি যা খুশি তাই করো, কোনো সমস্যা না, শাস্তি তোমার পেতেই হবে এক সময়। জন হ্যাড রিচ দ্য রুম ডোর ইন আ ট্রেস। ট্রেস মানে কি, খুব দ্রুত সে দরজার কাছে চলে গেল, বের হয়ে যাবে বলে। অ্যান্ড মাইট হ্যাভ ডান সো বাই দ্য গার্ডেন গেট, বাট মেট আলফন্সো ইন ইজ ড্রেসিং গাউন। কিন্তু মোটামুটি আলফন্সো তো চলে আসছে ড্রেসিং গাউনে। হু থ্রিটেন ডেথ, সো জোয়ান নকড হিম ডাউন। হ্যাঁ, মানে আলফন্সো এসে তাকে কি করছে, হুমকি দিচ্ছে, তোমাকে মেরে ফেলবো। আর অমনি জোয়ান করলো কি, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। হ্যাঁ, ডায়ার ওয়াজ দ্য স্কাফল, দুইজনের মধ্যে খুব ধস্তাধস্তি হলো। ওয়েন্ট আউট দ্য লাইট, চারিদিকে আলো জ্বলে, মানে ওয়েন্ট আউট মানে কি, নিভে গেল। অ্যান্টোনিও ক্রাইড রেইপ অ্যান্ড জুলিয়া ফায়ার। হ্যাঁ, অ্যান্টোনিও চিৎকার করছে কি বলে, রেইপ বলে। আর জুলিয়া কি বলছে, আগুন ধরে গেছে, ফায়ার, মানে যে কোনোভাবে ইয়া করতেছে। হ্যাঁ, বাট নট আ সার্ভেন্টস টায়ার্ড টু এইড দ্য ফাইট। হ্যাঁ, এই ফায়ার মানে গুলি করা অর্থে। বলছে কিন্তু কোনো সার্ভেন্টই আসলো না। আলফন্সো পমেল টু হিজ হার্ট ডিজায়ার, মানে খুব ধাক্কাধাক্কি ধরে রাখার চেষ্টা করলো। সো লাস্টলি হি উড বি রিভেঞ্জ দিস নাইট, এবং খুব প্রতিজ্ঞা করলো, হ্যাঁ জাস্ট মারিয়ে ফেলবো এই ব্যাটাকে। হ্যাঁ, জোয়ান টু ব্লাসফেমড অ্যান্ড, হ্যাঁ দেখো অক্টেভ হায়ার, সেও মোটামুটি খুব গালিগালা করলো। হিজ ব্লাড ওয়াজ আপ, মানে তার রক্ত একদম গরম হয়ে গেছে। দো ইয়ং হি ওয়াজ আ টার্টার অ্যান্ড নট অল ডিসপোজ টু প্রুভ আ মার্টায়ার। টার্টার মানে বুঝো তো, হুইজ টার্টার? মানে সেও, মানে টার্টার একটা প্রজাতি যারা সহজে কি করে না, মানে দেখো টার্টার অনেক রেফারেন্স আছে, দেখি আছে কিনা। হ্যাঁ, টার্টার না, আচ্ছা যাও, ওগুলো দরকার নেই। মানে মূল কথা হলো, ধরে নাও যে সে কি করছে, সহজে বশ মানার নয়। হ্যাঁ, আলফন্সো সোর্ড হ্যাড ড্রপড এর হি কুড ড্র ইট। হাত থেকে পড়ে গেছে সোর্ড, তাই তো? সে সোর্ডটা নেওয়ার আগেই দে কুড ব্যাটলিং হ্যান্ড টু হ্যান্ড, হাতাহাতি হলো খানিকক্ষণ। অ্যান্ড ফর জোয়ান ভেরি লাকিলি নেভার স ইট, জোয়ানও দেখতে পায়নি সোর্ডটা, দেখতে পাইলে হয়তো সে নিয়ে বসাই দিত নাকি, হ্যাঁ মাথার উপর। হিজ টেম্পার নট বিং আন্ডার গ্রেট কমান্ড, হ্যাঁ তার টেম্পারও খুব হট হয়ে আছে। কারণ ইফ অ্যাট দ্যাট মোমেন্ট হি হ্যাড চান্স টু ক্ল ইট, যদি সে তরবারিটা ধরতে পারতো না, ওই দিনই আলফান্সো শেষ হয়ে যেত দিন নাকি। আলফান্সো ডেইজ হ্যাড নট বিন ইন দ্য ল্যান্ড, হ্যাঁ মাস লঙ্গার। তাহলে এতদিন কি হতো, আলফান্সো তার ল্যান্ডে থাকতো, কবরে। হ্যাঁ কবরে চলে যেত। হ্যাঁ, থিঙ্ক অফ থাউজেন্ডস লাভার্স লাইফ, এটা লাভার্স লাইফ বলে কথা। হ্যাঁ, ওসব মানবে না, ওয়াইফসের চেয়ে ভালো। অ্যান্ড হাউ ইউ মে বি ডাবলি উইডোজ ওয়াইফস। হ্যাঁ, তখন কি হতো, ওই উইডো ওয়াইফ হয়ে যেত। কার ওয়াইফ হয়ে যেত? জোয়ানের নাকি? জোয়ানের ওয়াইফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আলফান্সো গ্র্যাপেল টু ডিটেইন দ্য ফো, মানে ধরে রাখছে, জাপটে ধরে রাখছে জোয়ানকে। আর জোয়ানও করছে কি, থ্রটল টু গেট অ্যাওয়ে, তাকেও ধাক্কাধাক্কি করে সে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। অ্যান্ড ব্লাড বিগ্যান টু ফ্লো, ইট ওয়াজ ফ্রম দ্য নোজ। হ্যাঁ, ওদিকে জোয়ানের নাক দিয়ে রক্ত পড়া শুরু করছে। অ্যাট লাস্ট দে মোর ফেইন্টলি রেসলিং লে, এত ধস্তাধস্তি হয়েছে, শেষ পর্যন্ত দুইজনই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে।
জোয়ান কন্ট্রিভ টু গিভ অ্যান অকার্ড ব্লো, আর অমনি করলো কি, জোয়ানও দিল একটা ঘুষি। অ্যান্ড দেন হিজ অনলি গার্মেন্ট কোয়াইট গেভ অ্যাওয়ে, আর যে পোশাকটা সে পরেছিল সেটা তার শরীর থেকে খুলে গেল। হ্যাঁ, হি প্লেড লাইক জোসেফ লিভিং ইট, অতএব সে আর পোশাক নেওয়ার কথা ভাবেনি। হ্যাঁ, ওইভাবেই দৌড় দিয়ে সে পালাইছে জোসেফের মতো। হ্যাঁ, বাট দেয়ার আই ডাবল অল লাইকনেস এন্ডস বিটুইন দ্য পেয়ার। এই জোসেফ মানে বুঝো তো, ইউসুফ জুলেখা পড়েছিল, ইউসুফ জুলেখা? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, ওই জোসেফ হচ্ছে ওই রকম করছিল কি, ওই সময় মিশরের যে রানী ছিল সে আবার জোসেফকে খুব পছন্দ করে। হ্যাঁ, জোসেফ তো জোসেফ করছে কি, একদিন জোসেফকে ডাকছে, জোসেফ মোটামুটি পাত্তা দেয় না। একদিন জোসেফকে তার রুমে ঢুকে তার বিরুদ্ধে প্রতিশোধ নিবে, এই কারণে করছে কি, জোসেফকে ধরতে গেছে রানী, আর জোসেফ পালাতে গেছে। ওই জোসেফের এই কাপড়টা ধরা পড়ার কারণে মানে দেখবা যে তৎকালীন সময়ে পিছনে একটা মানুষ একটা ইয়া পড়তো, পর্দা মতো। হ্যাঁ, ওইটা মোটামুটি রানী ধরে রেখে দিয়েছে। জি স্যার, মানে ওই ছেলে মেয়ে বোঝা যায় তো না, এক ধরনের এটা সামনের দিকে গিট মেরে। তার জন্য ওই পোশাকটা যেমন ছেড়ে চলে গেল, এই জোসেফের মতো করে ওই জোয়ানও তার পোশাক রেখেই, হ্যাঁ, একদম মানে কি বলবো, পালিয়ে গেল। হ্যাঁ, ঠিক সেই সময় লাইট কেমস অ্যাট লেন্থ অ্যান্ড মেন অ্যান্ড মেইড সবাই চলে আসলো, হু ফাউন্ড অ্যান অকার্ড স্পেকটাকল দেয়ার আইস বিফোর। হ্যাঁ, অদ্ভুত একটা চেহারা দেখলো। হ্যাঁ, যে একজন মানুষ পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্টোনিও ইন হিস্ট্রিক্স, জুলিয়া তো মোটামুটি অজ্ঞান হয়ে গেছে, অ্যান্টোনিও মোটামুটি তার মাথা খারাপ হয়ে গেছে, কি বলবে বুঝতে পারছে না। আলফোন্সো লিনিং ব্রেথলেস বাই দ্য ডোর, আলফোন্সো শুয়ে আছে একদম ব্রেথলেস অবস্থায় দরজার কাছে, মানে কি হয়ে গেল। হ্যাঁ, সাম হাফ টন ড্র্যাপার ইজ স্ক্যাটার্ড অন দ্য গ্রাউন্ড, আর অর্ধেক ছেঁড়া পোশাক ওই জোয়ানের সেটা গ্রাউন্ডে পড়ে আছে। সাম ব্লাড, সাম ফুড স্টেপ, বাট নো মোর। হ্যাঁ, জোয়ান দ্য গেট গেইন, জোয়ান মোটামুটি গেটের কাছে চলে গিয়ে টার্ন দ্য কি অ্যাবাউট, যেহেতু তার কাছে চাবি ছিল, চাবি দিয়ে খুলে, অ্যান্ড লাইকিং নট দ্য ইনসাইড, তাতে লিকিং নট দ্য ইনসাইড, কোনো রকম ভিতর থেকে বন্ধ না করে লক দ্য আউট, বাইরে থেকে আউট লক করে দিয়ে চলে গেল, যাতে কেউ বের হতে না পারে, তাকে যেন কেউ ধরতে না পারে। ঠিক আছে, হেয়ার এন্ড দিস ক্যান্টু, এই তো আমাদের কাহিনী এখানেই শেষ। বুঝতে পেরেছো? বলছে নিড আই সিং অর সে, এখানে আমি আসলে কি গান করবো না বলবো কিছু? হাউ জোয়ান নেকেড ফেভার্ড বাই দ্য নাইট। হ্যাঁ, যেহেতু ফেভার্ড বাই দ্য নাইট কেন বলা হচ্ছে, দিন হলে তো সবাই দেখতে পাইতো লোকজন নাকি, কারণ জোয়ান অলরেডি নেকেড অবস্থায় সে ওইভাবে পালাইছে। হু ফেভার্স, যে নাইট তাকে অন্তত সাহায্য করলো, হোয়াট শি শুড নট ফাউন্ড হিজ ওয়ে। হ্যাঁ, অ্যান্ড রিচ ইজ হোম ইন অ্যান আনসিমিংলি প্লাইট, মানে কোনো রকম, কারণ রাস্তা অন্ধকার, লোকজন নাই, অন্তত সে সুষ্ঠুভাবে সে পালিয়ে বাঁচতে পারলো, তার বাড়িতে পৌঁছালো। ওকে, কি বুঝতে পারছো? দ্য প্লিজেন্ট স্ক্যান্ডেল হুইচ রোজ নেক্সট ডে, এই যে স্ক্যান্ডেলটা ছড়িয়ে গেল, কেমন হবে মানুষ, কি খুব ভাইরাল হবে না? এটা ভাইরাল টপিক তো নাকি? জি স্যার। হ্যাঁ, মুখরোচক গল্প হবে। দ্য প্লিজেন্ট স্ক্যান্ডেল হুইচ রোজ নেক্সট ডে, দ্য 9 days ওয়ান্ডার হুইচ ওয়াজ ব্রট টু লাইট। হ্যাঁ, সবাই ব্রট টু লাইট মানে কি, সবার কাছে প্রকাশ পেয়ে গেল, বিশাল একটা ওয়ান্ডারিং অ্যাক্টিভিটি। অ্যান্ড হাউ আলফোন্সো সুড ফর আ ডিভোর্স, আলফোন্সো মোটামুটি ওয়াইফের ডিভোর্স দেওয়ার জন্য, হ্যাঁ, সু করে ফেললো, কেস কাবাডি করে ফেললো। ওয়ার ইন দ্য ইংলিশ নিউজ পেপার অফকোর্স, আর ইংলিশ নিউজ পেপারে তো বিশাল একটা কি হলো, বিশাল একটা সংবাদ হয়ে গেল নাকি। তারপর কি হলো, ইফ ইউড লাইক টু সি দ্য হোল প্রসিডিংস, এখন তোমরা কি শুনতে চাও যে কি ঘটনা ঘটলো এই স্বামী স্ত্রীর মধ্যে, এই বিয়েটা ভাঙার জন্য? ওসব আমাদের দরকার নাই, ঠিক আছে তো। বাট ডোনা ইনেজ টু ডাইভার্ট দ্য ট্রেন of one of the most circulating scandals that had for the centuries been known in Spain. এদিকে ডোনা ইনেস করবে কি, যেহেতু তার ছেলের ঘটনাটা, তাই না, সেও করলো কি, এই যে স্ক্যান্ডেলটা চারিদিকে সার্কুলেট হয়ে গেছে, এই স্ক্যান্ডেলটা ট্রেন মানে কি ধারাবাহিকতাটাকে, হ্যাঁ, এটাকে ডাইভার্ট করার জন্য, যাতে মানুষের কাছে আর এটা না যায়, তখন কি করলো সে, দেখো বলছে, দেখো সিন্স এগুলো কিছু কথা আছে, রেফারেন্স দরকার নেই। ফার্স্ট ভাউড অ্যান্ড নেভার ইয়েট শি ভাউড ইন ভেইন টু ভার্জিন মেরি সেভারাল পাউন্ডস অফ ক্যান্ডেল। সে কি করলো, সে ভার্জিন মেরির কাছে সেভারাল পাউন্ড অফ ক্যান্ডেলস করলো। কি ক্যান্ডেল দেওয়া মানে কি, মানে কোনো মন্দির মসজিদ গির্জাতে ক্যান্ডেল জ্বালানো মানে কি, মানুষজন গিয়ে করে কি, ক্যান্ডেল মোমবাতি জ্বালিয়ে কি করে, হ্যাঁ, মানে প্রার্থনা করা, তাই না, যে যাতে এই যে স্ক্যান্ডেলটা ছড়িয়ে পড়েছে তার ছেলের নামে, এটা যেন মোটামুটি বন্ধ হয়। অ্যান্ড দেন বাই দ্য অ্যাডভাইস অফ সাম লেডিজ
এবং মোটামুটি কিছু লেডির পরামর্শে শি সেন্ট হার সান টু এম্বার্ক অ্যাট ক্যাডিজ, ক্যাডিজে তার ছেলেকে পাঠিয়ে দিল। হ্যাঁ, শি সেন্ট হার সান টু বি এম্বার্কড অ্যাট ক্যাডিজ। হোয়াট ইজ ক্যাডিজ বলো? দেখো আমরা একটু একটা জায়গার নাম। হ্যাঁ, ডন। স্যার পড়ালেখার উদ্দেশ্যে একটা দেশে পাঠানো। হ্যাঁ হ্যাঁ, এখানে কি এরকম কিছু আছে? মিনিংগুলো আসলে দেওয়া নেই, একটা দেখি। আচ্ছা যাক, তো সমস্যা না। এখানে মোটামুটি জায়গাতে পাঠিয়ে দিল কি করার জন্য? শি হ্যাড রিজলভ দ্যাট শি শুড ট্রাভেল থ্রু অল ইউরোপিয়ান ক্লাইমস, হ্যাঁ, বাই ল্যান্ড অর সি, যে তুমি এতদিন আর এখানে তোমার এইখানে থাকার দরকার নেই, থাকলে পরে মানুষের বিভিন্ন কথাবার্তা বলবে, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি যাও গা, যাও, যত ইউরোপিয়ান দেশ আছে সবগুলো ঘুরে বেড়াও, হ্যাঁ, বাই ল্যান্ড অর সি টু মেন্ড হিজ ফর্মার মোরালস, হ্যাঁ, যাতে সে তার এই যে আগের যাতে যে সকল বোধ শক্তি ভাবচক্কর ছিল সেটা যেন মেন্ড হয়ে যায়, অ্যান্ড গেট নিউ স্পেশালি ইন ফ্রান্স অ্যান্ড ইটালি, হ্যাঁ, ইটালি এবং ফ্রান্সে গিয়ে যাতে তার নতুন ভাবচক্কর তৈরি হয়, হ্যাঁ, নতুন ভাব শিক্ষা একটু যেন হয় আর কি, স্পেশালি ইন ফ্রান্স অ্যান্ড ইটালি, অ্যান্ড অ্যাট লিস্ট দিস ইজ দ্য মোস্ট থিংস মোস্ট পিপল ডু। আর এক্ষেত্রে অনেক পিপল এরমটা করে, তাদের মানসিকতা চেঞ্জ করার জন্য বিভিন্ন দেশে ঘোরাঘুরি করে। অন্যদিকে জুলিয়া ওয়াজ সেন্ট ইনটু আ নানারি, নানারি বুঝো তো, সেই নানারির কথা মনে আছে? জি স্যার। হ্যাঁ, জুলিয়া মানে যেখানে জোয়ান উঠে উঠেও বসতো নাকি, নানারির প্রাচীর বেয়ে ওঠা। নানারি মানে কি? যেখানে নানদের রাখা হয় নাকি? স্যার অ্যান্ড দেয়ার পারহ্যাপস আর ফিলিংস মে বি বেটার শোন ইন দ্য ফলোয়িং কপি অফ আস লেটার। তখন একটা লেটার তাকে দেখানো হচ্ছে, যেখানে থাকার সাথে সাথে তার মেন্টালিটি কেমন অবস্থা, তার একটা লেটার সে জোয়ানের কাছে লিখেছিল। দেখো সেই লেটারটা কি, তাহলে কাহিনী শেষ। এখন শুধু তার লেটারটা সে জোয়ানের কাছে কি লিখেছে একটু দেখো, খেয়াল করো। বলছে দে টেল মি ইট ইজ ডিসাইডেড ইউ ডিপার্ট, হ্যাঁ, যে তারা বলেছে মানে লোকে বলা বলি করছে যে তুমি নাকি চলে গেছো। ইট ওয়াজ ওয়াইজ, ভালো হয়েছে। ইটস ওয়েল বাট নট দ্য লেস আ পেইন, কিন্তু এটা খুব কম কষ্টের না। আই হ্যাভ নো ফার্দার ক্লেইম অন ইউর হার্ট, ইয়ং হার্ট, তোমার ইয়ং হার্টের প্রতি আমার কোনো ক্লেইম নেই। মাইন ওয়াজ দ্য ভিকটিম, অথবা আমার হার্টটাই ভিকটিম, অ্যান্ড উড বি এগেইন, এবং সবসময় আমার হার্টটাই আসলে ভিকটিম হবে। ছেলেদের এখানে কোনো দোষ থাকে না, ছেলেরা মোটামুটি মানিয়ে নেয়। যত দোষ কাদের থাকে সব কিছুতে? মেয়েদের। মেয়েদের। হ্যাঁ, টু লাভ টু মাস হ্যাজ বিন দ্য অনলি আর্ট আই ইউজড, আমি একটু বেশি ভালোবাসা বেশি ফেলেছি, তাই না? তাই বলছে টু লাভ টু মাস হ্যাজ বিন দ্য অনলি আর্ট আই ইউজড, তোমাকে পাওয়ার জন্য শুধু ভালোবেসেছিলাম। আই রাইট ইন হেস্ট, তাড়াহুড়ো করে লিখতেছি। ইফ আ স্টেইন বি অন দিস শিট ইট ইজ নট হোয়াট ইট অ্যাপিয়ার্স, মাই আই বলস বার্ন অ্যান্ড থ্রব বাট হ্যাভ নো টিয়ার্স, হ্যাঁ। তাই বলছে যদি এখানে আমার লিখতে গিয়ে কোনো রকম দাগ দুগ পড়ে যায় তাহলে দয়া করে এটাকে খারাপভাবে নিও না, কারণ আমি যখন লিখতেছি তখন আমার চোখ জ্বলে যাচ্ছে, যদিও চোখে পানি আসতেছে না, তারপরে মাই আই বলস বার্ন অ্যান্ড থ্রব। থ্রব মানে কি বলো? ওই যে আমাদের জ্বলে যাওয়া। বার্ন মানে জ্বলে যাওয়া। থ্রব মানে কি? মানে ওর উপরে ওই যে বুকে যেমন হার্টবিট হয় না ওইরকমভাবে থ্রবিং করা, হ্যাঁ, মানে কাঁপতে থাকা এরকম বোঝাচ্ছে। তাতে আমি লিখতে পারছি না ভালো মতো। আই লাভড, দেখো আই লাভ ইউ ফর দ্যাট লাভ হ্যাড লস, দেখো যে আমি তোমাকে ভালোবেসেছিলাম এখনও বাসি। ফর দ্যাট লাভ হ্যাভ লস্ট স্টেট স্টেশন হেভেন ম্যানকাইন্ড সাই মাই ওন স্টেম, আর সেই ভালোবাসার জন্য আমি আমার রাজা রাজ্য, হ্যাঁ, স্বর্গ, মানব জাতির ভালোবাসা সব কিছু, আমার সম্মান পর্যন্ত আমি হারিয়েছি। অ্যান্ড ইয়েট ক্যান নট রিগ্রেট হোয়াট ইজ অ্যাট কস্ট, আর তোমাকে ভালোবাসতে গিয়ে আমি যে কী কী হারিয়েছি তার জন্য আমি অবশ্য অনুশোচনা করি না। সো ডেয়ার ইজ স্টিল দ্য মেমোরি অফ দ্য ড্রিম, বরং আমার এতদিনের যে স্মৃতি এটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। ইয়েট ইফ আই নেম মাই ফল্ট ইট ইজ নট টু বোস্ট, নান ক্যান ডিম হার্শরিয়ার অফ মি দ্যান আই ডিম। অতএব ইফ আই নেম মাই গিল্ড, যদি আমি আমার দোষের কথা বলি, আসলে আমার দোষের আসলে এখানে আমি কিছু পাই। ইট ইজ নট টু বোস্ট, হ্যাঁ, যে আমার ভালোবাসাটা কি দোষ নাকি এটা নিয়ে অহংকার করার কিছু আছে নাকি নেই। নান ক্যান ডিম হার্শরিয়াল অফ মি দ্যান আই ডিম, হ্যাঁ, যে আমার প্রতি মানুষ কি যে পরিমাণ রুক্ষ হয়েছে এই রুক্ষ আর কেউ বুঝতে পারবে না আমি ছাড়া। আই ট্রেস দিস কল বিকজ আই ক্যান নট রেস্ট, হ্যাঁ, আমি শান্তি পাচ্ছি না, আমি মানে বলছে এই জন্য আমি এই চিঠিটা লিখছি। আই হ্যাভ নাথিং টু রিপ্রোচ নট টু রিকোয়েস্ট, আমার গালিগালা করার মানে কিছু নাই, আমার অনুরোধ করারও তোমার কাছে কিছু নাই। ম্যানস লাভ ইজ অফ, এই লাইনগুলো একটু দাগে রাখবা, হ্যাঁ, যে এখানে কি বলছে আই লাভ ইত্যাদি ইত্যাদি কোটেশন হিসেবে অনুষ্ঠানে দিতে হবে।
মাই লাভ ইজ অফ হিজ লাইফ আ থিং অ্যাপার্ট, হ্যাঁ বলছে সরি ম্যানস লাভ, বলছে মানুষের ভালোবাসা হচ্ছে তার জীবনের একটা ছোট অংশ। মানুষ যে পুরুষটা, বিশেষ করে পুরুষটার যে ভালোবাসা না, এই ভালোবাসাটা হচ্ছে পুরুষদের জীবনের একটা ছোট অংশ, কিন্তু ইট ইজ উইমেন্স হোল এক্সিস্টেন্স। কিন্তু এই ভালোবাসাটাই হচ্ছে উইমেনদের ক্ষেত্রে পুরো এক্সিস্টেন্স, ঠিক আছে তো? এই যে জিনিসগুলো খুব মানিয়ে নিতে পারে পুরুষেরা, কিন্তু মেয়েরা পারে না, তাই বলতে হচ্ছে আর কি। ম্যান মে রেঞ্জ দ্য কোর্ট, ক্যাম্প, চার্চ, সব কিছুর মধ্যে যেহেতু তারা জড়িত থাকে, অতএব তাদের হার্ট সবসময় ফিল আপ থাকে। দেখো, টু ফিল আপ ইজ হার্ট, হ্যাঁ, তাদের হার্ট সবসময় কি বিভিন্ন কাজে ফিল আপ থাকে, তাই না? বিভিন্ন কাজে তারা জড়িত থাকে, কিন্তু মেয়েরা হয়তো বিভিন্ন কাজে জড়িত থাকে না, এই কারণে তারা ওই একটা জিনিস নিয়ে থাকে। অ্যান্ড ফিউ দেয়ার আর হুম দিস ক্যান নট স্ট্রেঞ্জ, ম্যান হ্যাজ অল দিস রিসোর্সেস বাট উই ওয়ান, হ্যাঁ দেখো, উই বাট ওয়ান টু লাভ এগেইন অ্যান্ড বি এগেইন আনডান। বলছে পুরুষদের অনেক রিসোর্স আছে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমাদের আছে ওই একটা জিনিস, সেটা হলো কি ভালোবাসা, আবার ভালোবেসে পরাজিত হওয়া, এছাড়া তো আর কিছু করার নাই। মাই ব্রেস্ট হ্যাজ বিন অল উইকনেস, আমার হার্ট পুরো দুর্বল হয়ে পড়েছে, হৃদয় দুর্বল হয়ে পড়েছে। ইজ সো ইয়েট আই স্ট্রাগল বাট ক্যান নট কালেক্ট মাই মাইন্ড, হ্যাঁ আমি সংগ্রাম করছি কিন্তু আমার মনকে আমি স্থির রাখতে পারছি না। মাই ব্লাড স্টিল রাশেস হোয়ার মাই স্পিরিট সেট, এখনও আমার আত্মা, হ্যাঁ এখনও উত্তেজিত, আমার রক্তগুলো যেন সারা শরীরে দৌড়ে বেড়াচ্ছে এরকম আর কি, হ্যাঁ ছুটে বেড়াচ্ছে। অ্যাজ রোল দ্য ওয়েভস বিফোর দ্য সেটেলড উইন্ড, যেমন করে বাতাস থামার আগেই, হ্যাঁ ঢেউয়ের মধ্যে ঢেউগুলো যেমন সমুদ্রের উপরে কী করে রোল করে বেড়ায়, ওরকমভাবে আমার ব্রেনটাও, এই সরি আমার রক্তগুলো যেন সারা শরীরে দৌড়ে বেড়াচ্ছে। মাই ব্রেন ইজ ফেমিনিন নর ক্যান ফরগেট টু অল এক্সেপ্ট ইউর ইমেজ, দেখো ম্যাডলি ব্লাইন্ড, হ্যাঁ হচ্ছে আমার ব্রেন হচ্ছে কি নারীর ব্রেন, তাই সব কিছু ভুলে যেতে পারে শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো তোমার ইমেজ, তোমার ফেস ভুলার নয়। অ্যাজ টার্নস দ্য নিডল ট্রিম্বলিং টু দ্য পোল ইট নেভার ক্যান রিচ সো টার্নস টু ইউর সোল, হ্যাঁ অতএব আমার দেখো অ্যাজ টার্নস দ্য নিডল ট্রিম্বল টু দ্য পোল ইটস নেভার ক্যান রিচ, হয়তোবা এখানে কি বলতে চাচ্ছে বলো তো? নিডলস কি? সুই স্যার। হ্যাঁ শুজ, তাই তো? শুজ কি করে না? শুজের পক্ষে কি পোলে পৌঁছানো সম্ভব? পোল মানে বুঝো তো? ওই যে সুই এরিয়া, এটা আর কি সুতার ঢুকাইছে এটা। বলছে কি ইট ক্যান নেভার রিচ, ইট নেভার ক্যান রিচ সো টার্ন টু ইউ মাই সোল, ঠিক ওরকমভাবে আমি হয়তো তোমার কাছে পৌঁছাতে পারবো না, তারপরেও তোমার দিকে বারবার আমার মনটা বা হৃদয়টা তোমার দিকেই, তোমার সোলের দিকেই ফিরে যায়, মানে খুব ভালোবাসছে হয়তো বা এরকম আর কি। যাই হোক, ইউ উইল প্রসিড ইন বিউটি বাট ইন প্রাইড অ্যান্ড ইন প্রাইড বিলাভড অ্যান্ড লাভিং ম্যানি, তুমি হয়তো আবারও তোমার সৌন্দর্য নিয়ে জেগে উঠবে, হ্যাঁ তোমার গর্ব অহংকার সবই ঠিক থাকবে, তোমাকে অনেকে ভালোবাসবে, তুমিও অনেককে ভালোবাসবা, কিন্তু আমার সব শেষ, হ্যাঁ অল ইজ ওভার ফর মি অন আর্থ, কিন্তু আমার ক্ষেত্রে সব শেষ, এক্সেপ্ট সাম ইয়ার্স টু হাইড মাই শেম অ্যান্ড সরো ডিপ ইন মাই হার্টস কোর, আর আমার কাজ হচ্ছে কি এখন যতদিন বেঁচে থাকবো আমার এই দুঃখ কষ্ট লজ্জাকে আমার হৃদয়ে জাস্ট লুকিয়ে ছাড়া আর কাজ নাই। দিস আই কুড বেয়ার বাট ক্যান নট কাস্ট অ্যাসাইড দ্য প্যাশন হুইচ স্টিল রেন্টস ইট অ্যাজ বিফোর, হ্যাঁ আমি হয়তো আমার লজ্জা শরমগুলো আমি কোনোরকমভাবে সরিয়ে রাখতে পারবো, কিন্তু আমার তোমার প্রতি আমার যে প্যাশন, এই প্যাশনটাকে আমি কখনোই সরিয়ে রাখতে পারবো না। অ্যান্ড সো ফেয়ারওয়েল, ফরগিভ মি, লাভ মি, নো দ্য ওয়ার্ড ইজ আইডল নাও, ভালোবাসাটা হবে না, ভালোবাসাটা আর ক্ষেত্রে আমাদের খাটনো হতে হবে, লেট ইট গো, ভালোবাসা যাক, যেখানে খুশি সেখানে যাক, বরং সব কিছু আমাকে ক্ষমা করে দাও। আই হ্যাভ নো মোর টু সে বাট লিঙ্গার স্টিল অ্যান্ড ডেয়ার নট সে মাই সিল আপন দিস শিট, হ্যাঁ মানে সিল দিতে মানে আমার তার কোনো চিহ্ন সে দিতে চাচ্ছে না, যদি আবার ধরা খাই কে লিখছে এটা, হ্যাঁ অ্যান্ড ইয়েট আই মে অ্যাজ ওয়েল দ্য টাস্ক ফুলফিল মাই মিজারি ক্যান স্কেয়ার বি মোর কমপ্লিট, আই হ্যাড নট লিভ টিল নাও কুড সরো কিল, হ্যাঁ আমি এখনও বসবাসী, আমি তো জীবিতই না, তো আমাকে সরো কীভাবে কিল করবে বলো? ডেথ ফ্লাইজ দ্য রেচ হু ফেইন দ্য ব্লো উড মিট অ্যান্ড আই মাস্ট ইভেন সার্ভাইভ দিস লাস্ট অ্যাডিউ অ্যান্ড বেয়ার উইথ লাইফ টু লাভ অ্যান্ড প্রে ফর ইউ, হ্যাঁ বলছে অতএব আমি যতদিন বেঁচে থাকবো, ঠিক আছে তো আমাকে সার্ভাইভ তো করতেই হবে, লাস্ট বিদায় জানিয়ে দিলাম, অ্যাডিউ করে দিলাম, কিন্তু এই জীবনটা যতদিন থাকবে আমি তোমাকে ভালোবাসবো এবং তোমার জন্য প্রার্থনা আমার থাকবে। তো এইভাবে মোটামুটি তার চিঠি শেষ, ঠিক আছে তো। তারপরে রাইটার মোটামুটি এগুলো কথা বলছে, অনেক এদিক ওদিক কথা নিয়ে আসবে, এগুলো আমাদের অতটা দরকার নেই। আমরা একটু দেখি, ঠিক আছে, যে কার ক্ষেত্রে এদিকে আমরা একটু দেখো, এখানে অনেক আরও রেফারেন্স চলে আসবে, অত আমাদের দরকার নেই, বিভিন্ন রকমের কথা আসবে, মানে আমাদের ইয়া কিন্তু শেষ অলরেডি, ঠিক আছে কাহিনী,
দাঁড়াও, এখানে এখন ডন আলফান্সো এবং ডনা জুলিয়ার কি অবস্থা সেটা একটু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, অ্যারিস্টটল এটা ওটা নিয়ে এসে অনেক কথা বলবে, এগুলো আমাদের তো দরকার নেই। মানে একটু বলতে আছে যেগুলো মানে তোমার ফিকশন না নন ফিকশন, তো এই কথাগুলো বোঝার থেকে এগুলো নিয়ে এসেছে, অত আমাদের এগুলো খুব একটা কাজে লাগে না। আমি যেটা চাচ্ছি সবাই কি লাইনে আছো তো নাকি অবস্থা বলো? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। এই যেগুলো আমি পড়ালাম জাস্ট তোমরা করবে কি এদের সামারিটা একটু পড়ে নিবা, শুধু তোমাদের যে প্যারাফ্রেজ আছে না ওখান থেকে একবার একটু পড়ে নিবা, ঠিক আছে? জি স্যার জাস্ট পড়ে নিছি। জন্য এগুলো অত দরকার নাই। বাইবেল টাইবেল স্যার ডোনা ইমেজের কি হলো? হ্যাঁ, ওইটা আমি দেখাতে চাচ্ছি। ডোনা ইনেজের কি হলো, ওরা বিয়ে শাদী করে ফেলবে, যা সেটা ইঙ্গিত আছে ওখানে, সেটা মানে পিডিএফে তো বোঝাচ্ছে না, কোথায় গেল সেটা? স্যার পুরো ক্যান্টো জুড়ে কি ওদেরই ইতিহাস? হ্যাঁ হ্যাঁ, ওদের ইতিহাস। ক্যান্টো ওয়ান তো শেষ। ডন জোয়ান বইটার নাম কি বলো? ডন ওয়ান, ক্যান্টো ওয়ান। হ্যাঁ, তাহলে ডন জোয়ান, ক্যান্টো ওয়ান, তাহলে এরকম আরো আছে ক্যান্টো, ঠিক আছে? হ্যাঁ স্যার ওইটাই বলতেছি, মানে বাকিগুলা ক্যান্টো কি ওদের নিয়েই? হ্যাঁ হ্যাঁ, ও ক্যান্টো ওই ডন জোয়ানের বড় হওয়া, তারপরে এগুলো কাহিনী আরো আছে। হ্যাঁ, তারপরে কি ঘটনা ঘটলো, হ্যাঁ সেই একটা কথা আছে, ইঙ্গিত আছে। আচ্ছা যাও, ওটা ওখানে দেখানো হয়েছে যে ডন জোয়ান যেহেতু কোথায় ঘুরতে গেছে বলো তো, তাকে তাকে কোথায় পাঠানো হয়েছে? স্যার ইতালি এবং ইউরোপ। হ্যাঁ, ইউরোপ কান্ট্রিতে ঘোরার জন্য, তাই না? হ্যাঁ, আর ওদিকে তখন করবে কি, ডোনা ইনেজ তার ছেলের কাছে একটা চিঠি লিখবে, বুঝতে পেরেছো? চিঠি লিখে জানাবে যে কি হতে যাচ্ছে, সে ভাই হতে যাচ্ছে, তার একটা ভাই পেতে যাচ্ছে, বুঝতে পারছো? মানে কি, কে বিয়ে করলো? ডন আলফান্সো। হ্যাঁ বিয়ে করে ফেললাম। হ্যাঁ, ডন আলফান্সোর সাথে অলরেডি সে বিয়ে করে ফেলছে, বুঝতে পেরেছো? হিউজ সারপ্রাইজ স্যার ওর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধাই হয়েছে, মা তো সুবিধা পেয়েছে, ছেলে যেদিক যাই যাক। হ্যাঁ, তো এরকম একটা জিনিস সেটা তুলে ধরা হয়েছে। এরকম কাহিনী কি আমাদের ঘটতেছে না বলো? যাতে শ্বশুর বৌমাকে নিয়ে পালাচ্ছে, নাকি ছেলে শাশুড়িকে নিয়ে পালাচ্ছে, হচ্ছে না এরকম কিছু কাহিনী বলো? জি স্যার, এখানে শুধু কবি ডন ওয়ানের বাবারে সব গালি দিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা যাও, ওটা আমি পাচ্ছি না, ওই ওই কাহিনীটুকু শেষের দিকে আছে, এই পর্যন্তই। তো মোটামুটি এটা একটু পড়ে রাখো। এই হচ্ছে আমাদের ডন জোয়ানের কাহিনী। কবিতাটা অনেক বড় কিন্তু কাহিনীটা ছোট, আর এখানে অনেক রেফারেন্স নিয়ে এসে একটু বেশি বড় করেছে। হ্যাঁ, কারণ এপিক মানেই অনেক বড় হবে এবং কবিও তার অনেক কিছু এখানে দেখানোর চেষ্টা করবে। হ্যাঁ, অনেক কিছু আছে। আচ্ছা, তো কাহিনীটা কি কিছু ধরা গেল বলো? জি স্যার। কন্টেম্পোরারি সোসাইটি। হ্যাঁ, তাহলে তোমরা এখন কাজ করবা যে এখানকার যে স্টেঞ্জাগুলো আমি বাদ দিয়ে গেলাম, তোমরা একটু প্যারাফ্রেজগুলো পড়ে নিও, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো, কি কোশ্চেন? ডন আলফান্সো যখন বিয়ে করছিল ওর তো বয়স ছিল 50, কিন্তু স্যার যখন আর কি ওদের ওই চিটিংটা ধরছে আর কি, ডনা ইনেজ সরি ডনা জুলি আর ডন জোয়ানের, তখন কি স্যার ওর এইজটা বেশি ছিল না? অবশ্যই বেশি ছিল, কারণ বিয়ে যখন হয়েছে তখন তো 50 ছিল। তারপরে কত হয়েছে সেটা কি বলেছে এখানে? না স্যার ওইটা, হ্যাঁ স্যার ওইটা চ্যাট জিপিটিতে ওই জায়গায় বলতেছে 60, অনেক জায়গায় আবার বলতেছে 55, এটা বুঝতেছি না। অতএব যেটা তোমার বইয়ে রেফারেন্স নাই তুমি সেটা নিয়ে টেনশন করছো কেন বলো? এটা কি কোনো ইতিহাস না এটা কাহিনী, গল্প কাহিনী? না স্যার তখন আর কি একজন বলতেছিল যে 50 বছর ছিল এই জন্য আর কি। না, গল্প কাহিনী যেহেতু কবি উল্লেখ করেনি আর, তাহলে তো আমাদের আর জানার কোনো ওয়ে আছে বলো?
না স্যার। কবি যেটা বলেন সেটা তো ইতিহাস না, যখন আমরা ইতিহাস ঘেটে বার করবো। অতএব কবি বলেনি মানে আমাদের ওইটা এক্সাক্ট জানা নেই বা আমরা বলবো না। তাহলে এখন তুমি বয়সে যে কত বছর বয়সে জুলিয়ার বিয়ে হয়েছে, তাই তো? জুলিয়ার বিয়ে হয়েছে কত বছর বয়সে বলো? 23 23 23 বছর বয়সে। তাহলে জোয়ানের তখন বয়স কত ছিল যখন তার স্যার সাথে? 16 এখন 16 তারপরে জোয়ানের বয়স কত হলো, তারপরে জুলিয়ার তাহলে কত হলো, এটা তুমি এখন মেকআপ করে বার করো। তাহলে ওই যখন তাহলে 23-এ যদি জোয়ানের বিয়ে ডন আলফোন্সোর সাথে বিয়ে হয়, তাহলে 23-এ কত হলো না হলো এরকম হিসাব করে বার করতে হবে। তাও এক্স্যাক্টলি তুমি পাবা না, ওটা নিয়ে আছে। অতএব ওগুলো নিয়ে হইচই করার কোনো দরকার নাই, ঠিক আছে? মানে স্যার জুলিয়ার যে মেড আর কি অ্যান্টোনিয়া, ওর জেন্ডার কি, মানে ফিমেল না মেল? হ্যাঁ তুমি এখনো দিয়ে বোঝো নি প্রোনাউন ইউজ করা? হ্যাঁ প্রোনাউন নাই ওর কোনো? প্রোনাউনগুলো খেয়াল করো নি? দেখি তুমি বার করবা, তুমি আমাকে আগামী দিন বার করে জানাবা যে ছেলে না মেয়ে, তোমাকে দায়িত্ব দিলাম, ঠিক আছে? স্যার এটার ইউনিট টাইম এন্ড প্লেসের কোনো ইউনিটি নাই। বলো বলো। মানে এটা টাইম আর প্লেসের কোনো ইউনিটি নাই। না 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 না, অত ওগুলো নিয়ে ভাবা যাবে না। যেটা নাই কবিতা বা গল্পে নাটকে যেগুলো ফিকশন, সেগুলো যেটা উল্লেখ নাই সেটা আর জানানোর কোনো সুযোগ নাই, আছে কি বলো? হ্যাঁ অতএব ওগুলো নিয়ে টেনশন করা যাবে না। দেখো এইখানে একটু খেয়াল করো তো দেখি তো এই জেন্ডারটা কি। দেখো, ডন আলফোন্সো এন্টারিং বাট অ্যালোন ক্লোজ দ্য অরেশন অফ দ্য ট্রাস্টি মেড, শি লয়টার্ড, শিকে অ্যান্টনি and told her to be gone, এবং বললো তুমি যাও এখান থেকে। আলফোন্সো এসে বললো তুমি যাও। তাহলে কি দাঁড়ালো, সে ছেলে না মেয়ে? মেয়ে স্যার। হ্যাঁ একটু খেয়াল করবা এগুলো। হ্যাঁ তারপরে আরও অনেক তো আছে, অনেক জায়গাতে আছে যে তার প্রোনাউন দেখলে বুঝতে পারবো যে সে ছেলে না মেয়ে। আর এটা হচ্ছে অ্যান্টোনিয়া, তাই তো? নাম কি, বানানটা কি? এই যে অ্যান্টোনিয়া, অ্যান্টোনিয়া, তাই তো? অতএব অ্যান্টোনিয়া যেহেতু, অতএব একটু মেয়ের ভাব তো আছে। অ্যান্টোনিও হলে কি কি হতো, ছেলে না? আমরা যদি একটু করতেছি। ওকে, তো যাই হোক আমরা তাহলে মোটামুটি একটু শেষ করলাম। তোমাদের কাজ হবে পুরো প্যারাফ্রেজটা যদি কেউ পারো আবার প্রথম থেকে শেষ পর্যন্ত একটু রিডিং দিও। আমি যেহেতু একটু দ্রুত দিয়ে গেলাম, আর বাড়িতে তোমরা বসে একদিনই শেষ করতে পারবা, কারণ এতগুলো যদি পুরো লাইনটা পড়তে পড়তে যেত, অনেক রেফারেন্স, অনেক কিছু বোঝানো, অনেক সময় লাগতো, আর এতটা দরকারও নাই। এখন আমি উপস্থাপন করলাম, বাকিটা এখন তোমরা কত গভীরে পড়তে পারবা তোমরা একটু পড়ে নিও। হ্যাঁ জি স্যার। এরপর নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমরা বলছিলাম রিডিং স্কিলসে যাবো না, অ্যাডভান্স রিডিং রাইটিং। জি স্যার, পার্ট সিতে যেতে চাইছিলেন। হ্যাঁ অ্যাডভান্স রিডিং রাইটিং, ওটা তো আর তেমন পড়ানোর কিছু থাকবে না, কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝিয়ে টুজিয়ে দিয়ে আমরা ওটা। আচ্ছা পার্ট বি আমরা শেষ করেছি? না স্যার। হ্যাঁ আমরা পার্ট বি কি শুরু করেছিলাম অ্যাডভান্স রিডিং রাইটিং এর? কবিতা তো শুধু পার্ট এ পড়ানো হয়েছে। শুধু পার্ট এ, তাই তো? হ্যাঁ তাহলে পার্ট বি আমরা পড়বো। হ্যাঁ পার্ট সি এর কিছু পড়া দিয়ে দিব রাইটিং এর, ওইগুলো শুরু করে দিব। আর হচ্ছে এদিকে পার্ট বি পড়বো, কারণ পার্ট বি এরও কিছু ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, বিশেষ করে রাইটিং অপশনে। হ্যাঁ রিডিং অপশনে তেমন কিছু নাই, রিডিং অপশনে ফার্স্ট ইয়ারে যেমন ছিল তেমনই, কিন্তু রাইটিং অপশনে দু একটা আইটেম নতুন আছে, ঠিক আছে? ওই 2-3টা আইটেম একটু বোঝাতে হবে পার্ট বিতে, এই জন্য। জি স্যার। ওকে, তাহলে আজকে আর নতুন করে কিছু শুরু করবো না, তোমরা একটু পড়তে থাকো। হ্যাঁ বলো। এই যে এসটি ক্লোরেজ এবং কোবরা খানের মানে প্রশ্নগুলো যদি একটু সমাধান করে দিতেন আজকে। তোমার কথা বুঝলাম না, একটু ভালো করে বলো সিম্পলি, আমি বুঝি না এখনো, কথাটা কেমন যেন ভারী হয়ে আসতেছে। এসটি ক্লোরেজ এবং এই যে কোবলা খান, এই এসটি ক্লোরেজে যে কোবলা খান এবং রাইম অফ অ্যানসিয়েন্ট ম্যান শর্ট, আচ্ছা ওগুলো যদি একটু সমাধান করে দিতেন। আচ্ছা পড়েছো সবাই? তাহলে আমি সমাধান করে দিই। হ্যাঁ যেহেতু নতুন টপিক শুরু করছি না। আচ্ছা তো বলো তাহলে, আমি ওটাতেই যাই। তাহলে ব্রিফ কোশ্চেন নিয়ে আগে বলো। ব্রিফ কোশ্চেনে কার কার সমস্যা আছে সেটা বলো আগে, হাত তুলবা এক এক করে। ব্রিফে কারো সমস্যা আছে? স্যার শনিবার নিলে ভালো হতো না স্যার, ওয়েদার খুব বেশি খারাপ, কিছু মানে কথা একটু কেটে কেটে আসছে।
না আবার ওই দিনটা সময় নষ্ট করার দরকার নেই, যদি আজকে যেহেতু আমাদের হাতে আছে কিছু সময়, হ্যাঁ তাহলে এটাতে আমরা বরং তাহলে ওই দিনে আবার সময় নষ্ট করার দরকার আছে বলো? হ্যাঁ নাকি পড়নি? যদি না পড়ে থাকো সেটা আলাদা বিষয়, কিন্তু যেহেতু আজকে বলেছিলাম যে আমরা এটা দেখব। কারো সমস্যা আছে ব্রিফে? শোনো এই যে এখন ক্লাস করবা না, রেজাল্ট দেওয়ার পর কান্নাকাটি করবা স্যার আমার মতো ভালো পরীক্ষা কেউ দেওনি, হ্যাঁ কাল একজন বলতে স্যার আমি 3.50 পাওয়ার মতো পরীক্ষা দিয়েছি। আমি বলছি 3.50 তোমার 14 গোষ্ঠী স্বপ্ন দেখে নাকি? হ্যাঁ এত সোজা? হ্যাঁ সে পাইছে 2.75, সে নাকি 3.50 পরীক্ষা দিয়েছে। এত সোজা? ক্লাস করবে না আজীবন ধরে, রেজাল্ট দিলে পারে তখন আর কান্নাকাটি কে দেখে, তার মতো ভালো পরীক্ষা আর কেউ দেয়নি। সাবধান হলে এখনই হও, আর নয় পড়াশোনা বাদ দাও। এই যে সেকেন্ড ইয়ারের রেজাল্ট দিয়েছে, যাদের ভালো করার অধিকাংশ করছে, খারাপ করা তারা খারাপই করছে, এক্ষেত্রে 2-1টা ব্যতিক্রম ঘটেছে। হ্যাঁ তো একটু খেয়াল করতে হবে তো, 300 জন স্টুডেন্ট থাকা সত্ত্বেও 50 জনের বেশি স্টুডেন্ট হচ্ছে না ক্লাসে, 50-60 জনের বেশি। এটা কি হয় বলো? আমি তো প্রতি মাসে রিমুভ করি, কিন্তু স্টুডেন্টগুলো আবার তো ঠিকই হয়ে যায়। তার মানে সবাই অ্যাক্টিভলি তোমরা আমার সাথে থাকতে চাচ্ছ, কিন্তু ক্লাসও করছো না, তাই না? আবার বাকি রেকর্ড ক্লাস করো কিনা আমি তাও জানি না। বলো এখন কিছু মনে থাকবে না, ওই পরীক্ষার পরে আর কিন্তু কিছু মনে থাকবে না যে আমি ক্লাস করতাম না, আমি পড়াশোনা করতাম না। শুধু একটা জিনিসই মনে থাকবে যে স্যাররা মনে তোমাকে ফেল করাই দিয়েছে, তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছিলা, স্যাররা যে কেন ফেল করাই দিল, এটা হলো ঘটনা। আমার ফ্রেন্ডরা অনেকে বলছিল যে স্যাররা ঠিক মতো খাতা কাটে না। আমি বলি যে তুই লেখস না এই জন্য নাম্বার পাস না। ওরা বলছে না স্যার ঠিক মতো খাতা কাটে না। বলে সব স্যাররা দায়ী, সব ফেলের জন্য স্যাররা দায়ী। হ্যাঁ এই জন্য আমি তো বললাম যে এই জঘন্যতম পেশা হচ্ছে পৃথিবী, এই বাংলাদেশের প্রেক্ষাপটে একটা শিক্ষকতা পেশা। এই জন্য আমি টিউশনই করাই না, যতবার কেউ বললো। না আমি তো বললাম তো আমার আসলে আমার এই টিচারি পেশাটা খুবই জঘন্য লাগে। আমি তো যখন টিউশনি করাতাম তখন আমি প্রতি বলছিলাম যে আমি কোনদিন শিক্ষকতা পেশায় ঢুকবো না, কিন্তু শিক্ষকতা পেশায় আসার প্যাশন হলো ওই যে বাইরের মানুষদের সাথে মিশে ওরা শিক্ষকতা পেশাকে খুব ভালোবাসে। তো সেই হিসাবে ভেবেছিলাম এটার দ্বারা হয়তো বা মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করা যায়, হ্যাঁ পজিটিভলি এফেক্ট করা যায়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলাম জঘন্যতম পেশা হচ্ছে এই পেশাটা। স্টুডেন্টরা পড়াশোনা না করেও টিচারদের গালাগালি করে, ঠিক আছে? মানে সে পড়াশোনা করবে তার টিচারদের গালাগালি। জি স্যার, আর এত পাস করে দেওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ আমি তো বললাম যে এত দরকার নেই তো, সরকার থেকে শুরু করে কেউই টিচারদের মূল্যায়ন করে না। মানে টিচাররা হচ্ছে জাতা একটা জাত, হ্যাঁ যে যারা শিক্ষকতা আসবে তারা। এমনও দেখছি হ্যাঁ এই যে এসএসসি পরীক্ষার খাতাগুলো যখন দেয়, আমার বাবা হেড এক্সামিনার ছিলেন, মানে বোর্ড যে চ্যান্সেলর আছে ওরা হাত জোর করে বলে যে এগুলোকে পাস করে দিবেন, তাহলে স্টুডেন্ট আর টিচারদের কি মনে করবে? ওটাই তো বললাম যে যার বললামই তো যে এখনো প্রিপোজিশন আর চিনে না, প্রিপোজিশন আর মানে আর্টিকেলের মধ্যে পার্থক্য কি, আর্টিকেল, হ্যাঁ সে আবার নাকি এইচএসসিতে পড়ে, সে আবার এইচএসসি কোনো রকম পাস করে সে আবার অনার্সে পড়বে, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা। তো দেখা যাক কি হয়। বললামই তো যে তার জন্য বলছি যে যদি পারো, এটা হচ্ছে একটা মানসিক সমস্যার একটা পেশা, বুঝতে পারছো? এই টিচাররা অধিকাংশ ক্ষেত্রে দেখবা কেউ হয় ওই হার্ট অ্যাটাকে মরে, না স্ট্রোক করে মরে, অধিকাংশ শিক্ষক এদের পরিমাণ খুব হয় এগুলো, এবং পিছনে কারণ আছে। এটা এমন একটা পেশা যে পেশা তোমাকে একটা সম্মানীয় ভাব তৈরি করায় কিন্তু সম্মান দেয় না, মানে পেশাভিত্তিক একটা ব্যাপার থাকে, বুঝতে পারছো? ব্যাংকাররা যা কেমন আচরণ করবে, কেমন বোধ হবে, পুলিশটা কেমন আচরণ করবে, তারা কী নিয়ে কাজ করে, টিচাররা কী নিয়ে কাজ করে, তাদের বোধটা কেমন হবে, একটা পেশাগত কিন্তু একটা মুড তৈরি হয়, ঠিক আছে? তো এই পেশাগত মুডের ভিতরে সবচেয়ে শিকার হয় হচ্ছে এই শিক্ষকরা। মানে এটা অনেক ক্ষেত্রে দোষী না হয়েও দোষের মধ্যে পড়ে অনেক ক্ষেত্রে। এই যে রেজাল্ট আবল তাবল হচ্ছে, হচ্ছে, সব দোষ কিন্তু শিক্ষকদের উপর দিয়ে যাচ্ছে। নিজে যে পড়ে না সেটার দিকে কেউ খেয়াল করবে না, বিশ্ববিদ্যালয়ের উপর যাচ্ছে না, স্টুডেন্টরা নিজের দায় নিচ্ছে। তারা মনে আমি যা খুশি তাই লিখছি, হেভি পরীক্ষা দিয়েছি, শুধু টিচাররা তোমার উপর জমি জায়গা নিয়ে মামলা ছিল আর এই জন্য তোমাকে ফেল করে দিয়েছে।
স্যার এটা একদম ছোট থেকে মানে ক্লাস 5 থেকে আমি দেখছি এটা রানিং একদম। হ্যাঁ, তো বললামই তো, আমি তো তোমাদের খাতা দেখাইছি একবার, দেখালাম না সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ারের খাতা দেখালাম জানো? জি স্যার। হ্যাঁ, যে কি জি স্যার, খাতা যা লিখছি। লেখছে তাতে মার্ক দেওয়ার মতো হ্যাঁ, কিছুই নাই। 300 খাতা দেখছি, তার ভিতরে আসলে 50 জন পাস করবে কিনা আমার ঠিক মনে নাই, আমি কি করছিলাম গুনে রাখছিলাম, পাস করবে কিনা আমার জানা নেই। ঠিক আছে, তো এখন ওই 300 জন গালাগালি করবে টিচারদের, যত গালাগালি পারবে, আর মিথ্যা করে প্রচার করবে বাপ মায়ের কাছে ভালো হওয়ার জন্য, যে ভালো পরীক্ষা দিয়েছিলাম, এই ঘটনা ঘটেছে। আমি তো গাদা গাদা লিখেছিলাম ইয়ার মধ্যে ওরা কোশ্চেন তো পেপারে। বলবে 20টা লিখছি, এই লুসিড নিছি, বাট রেজাল্ট ভালো হয় নাই। লুসিড নিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, কি জাতা লেখে দেখো না কি জাতা লেখে, হ্যাঁ, যার মধ্যে কোনো মিনিং নাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেটা প্রত্যেকবারই সব কিছুতেই ব্যতিক্রম হতেই পারে, কিন্তু জেনারেল যে ঘটনাটা, হ্যাঁ, ভালো যারা করা তারা ভালোই করতেছে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে যাদের ভালো মনে করা হচ্ছিল যে এটা ভালো করবে, কিন্তু জানি না কেন খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিছুটা আছে। কিন্তু ওভারঅল যে ব্যাপারটা, হ্যাঁ, এক্সেপশনকে কি এক্সাম্পল হিসেবে নেওয়া যায় বলো? এক্সেপশন কি এক্সাম্পল হয়? তুমি যদি এখন মনে করো মার্ক জাকারবার্গ, হ্যাঁ, স্টিভ জবস, এরা পড়াশোনা করেনি, সব একদম শাহেনশাহ হয়ে গেছে, তুমিও তাহলে পড়াশোনা না করে কি শাহেনশাহ হয়ে যাবা? তারা পড়াশোনা না করে শাহেনশাহ হয়নি, তারা শাহেনশাহ হওয়ার জন্য পড়াশোনা করেনি, এটা হচ্ছে ব্যাপার। আর আমরা মনে করি কি ওরা পড়াশোনা করছে বাট অন্য কিছু নেই, পড়াশোনা যে শুধুমাত্র বইয়ের মধ্যে করার সুযোগ পায়নি, ওইটা বললাম যে আমাদের মতো একাডেমিক পড়াশোনা করার সুযোগ তারা পায়নি, কারণ তারা এমন কিছু করেছে যা তোমাকে এখন পড়তে হবে। ঠিক আছে, তো যে ফেসবুক আসে বলছে সেটা তোমাকে পড়তে হবে, ওই পড়া সে এমনি প্র্যাকটিক্যালি পড়েছে। ওই নজরুল, তুমি যেটা এমনি এমনি বই শুনে পড়তেছো, সেটা ও প্র্যাকটিক্যালি পড়াশোনা করে ফেলেছে সে অলরেডি। তুমি ভাবতেছো তুমিও পড়াশোনা না করে মানে নজরুল হয়ে যাবা, রবীন্দ্র হয়ে যাবা, মার্ক জাকারবার্গ হয়ে যাবা, স্টিভ জবস হয়ে যাবা। হ্যাঁ, কি করতেছো যে তুমি পড়াশোনা করতে পারতেছো না? হ্যাঁ, তোমার যদি পিছনে কারণ থাকে যে আমি এমন কিছু করতেছি যেটা আমার পড়াশোনা করার দরকার নেই, আমাকে এমনি সাকসেসফুল বানাবে, তাহলে তোমার পড়াশোনার দরকার নেই। বোধহয় পড়াশোনা করে কি করবা? তুমি পড়াশোনাও করো না, তুমি কাজও করো না, ওই বসে বসে শুধু রিলস টানো, হ্যাঁ, আর বালিশের মাথা রেখে ঘুমাও, আর তুমি ভাবতেছো তুমি কেন শাহেনশাহ হচ্ছে না? পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন শাহেনশাহ হয়নি এখানে। আর আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে না, কিছুই করবে না, অটোমেটিক তারা ভালো রেজাল্ট চাইবে। হ্যাঁ, আবার 3.50 আশা করতেছে। হ্যাঁ, এত সোজা, মুখ দিয়ে বলাটাই গা শিউরে ওঠার ব্যাপার। আমরা আগে ফার্স্ট ক্লাস কি 35% মার্ক পাইলে আমরা খুশিতে গদগদ হয়ে যেতাম, আর ছেলেমেয়ে পড়াশোনা করে দেখো তো কতজন ক্লাস করতেছে। হ্যাঁ, আমি অলরেডি 4th ইয়ার বাদ দিয়ে দিয়েছি, পুরো এই যে 4th ইয়ারের ব্যাচ আমি শুরুই করি নাই। তোমাদেরও এই যে হয়ে গেলে আমি বাদ দিয়ে দিব, মানে মানসিক টেনশনের একটা ব্যাপার। ওই বললামই তো, আমি যদি 60 বছর পর্যন্ত বাঁচি তো আমি বেতন আমার বেড়ে যাবে, লাখ টাকার উপরে বেতন হবে মাসে, আমার টাকার অভাব হবে না। বরং আমি যদি তোমাদের উপর চিৎকার করে অযথা টেনশন নিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার লস কিনা বলো? পৃথিবী হারাবো, ওর দিন আমি বেতনও পাবো না, বাকি টাকা আমার কোনো কাজে লাগবে না। তো একটু আশা নিয়ে পড়াচ্ছিলাম যে একটু ভালো কিছু হবে, ছেলে মেয়ে পড়বে, তা না। 300 স্টুডেন্টের মধ্যে শেষ পর্যন্ত ক্লাসে থাকে 40-50 জন, 100 জনের ভিতরে থাকে 20-25 জন। এই যে ফার্স্ট ইয়ারে কিছুদিন পর পরীক্ষা, ওদের ফাইনাল এক্সাম প্রিপারেশন ব্যাচের ক্লাস স্টুডেন্ট আছে প্রায় 180 জন, ক্লাস করে 20 থেকে 25 জন। বুঝতে পেরেছ? কিন্তু আমি তো রিমুভ করে দিচ্ছি, বা তোরা তো আবার যুক্ত হচ্ছিস কে? আমার কথা তো এইটাই, যে যখন ভালোই লাগছে না ক্লাস করতে, তাহলে যুক্ত হওয়ার তো দরকার নেই। আমি তো রিমুভ করছি প্রতি মাসে, তাহলে টাকা দিয়ে আবার যুক্ত হওয়ার আছেটা কি? আমি তো পড়াতে চাচ্ছি না তোমাকে। এখন বলবা স্যার যদি ব্যাচটা বন্ধ করে দেন তাহলে স্যার ওই কয়েকজনের জন্য আমাদের সবার ক্ষতি হবে। সেই কয়েকজন কারা বলো? কয়েকজন কি ভালো না কয়েকজন মন্দ, কোনটা? কয়েকজন ভালো। সেই কয়েকজন কয়টা? আমি যদি এখন বাদ দেওয়া শুরু করি, এই ব্যাচটাই পুরো মানে উজাড় হয়ে যাবে, সেই ঠক বাঁচতে গা উজাড়ের মতো অবস্থা হবে। ওই 50 জন যে ক্লাস করে তার ভিতরে 20 জন মতো রেগুলার, 20 জন ভালো, আর বাকি 30 জন আজকে আসবে কাল আসবে না, কালকে আসবে না, মানে প্রক্সি দেয় এরা। হ্যাঁ, প্রক্সি দিয়ে ব্যাচটাকে চালিয়ে রাখছে মাত্র। বলো, আবার ঠিকই যখন সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিয়ে থার্ড ইয়ারে উঠে যাবা, সেকেন্ড ইয়ারে স্যার এই কয়টা ফেল, সেই কয়টা ফেল। আরে হবেই তো, হবে না কেন? সারা বছর পড়াশোনা করে ছেলে মেয়ে পাস ফেল ঠেকাতে পারতেছে না, আর তুমি পড়াশোনা না করে তুমি 3.50 পেয়ে যাবা। পড়াশোনার যে কি জিনিস যারা করতেছে তারা তো করতেছেই।
কিসের জন্য যে ছেলে মেয়ে পড়াশোনা করার নামে আসে? উচ্চশিক্ষাটাকে বাংলাদেশ একদম নষ্ট করে ফেললো পুরো। উচ্চশিক্ষার যেটা দাম ছিল, এই যেটা মান ছিল, এই বাংলাদেশে এসে শিক্ষার একদম গোষ্ঠী সব উদ্ধার হয়ে গেছে। ঠিক আছে, সবার জন্য উচ্চশিক্ষা না। তো যাই হোক, অধিকাংশ মনে তো তোমরা পড়োনি। পড়ছো? বলো, পড়লে পারে বলো, সমাধান দিচ্ছি, না হলে ক্লাস রাখি। জি স্যার পড়েছি। তাহলে সমস্যা থাকলে জি স্যার। বলো, শর্টে কার সমস্যা? স্যার এটা ল্যাঙ্গুয়েজ তো অনেক ইজি স্যার। না, সেমনিতে ইজি। এখন যদি কারো সমস্যা থাকে সেটা বলো, যেহেতু সমাধানের পেপারটা আসছে, পরে যেন বলো না স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। স্যার এখানে আপনি যেভাবে বোঝাইছেন টোটাল ওইটাই জাস্ট এখানে পুনরাবৃত্তি করা আছে কোশ্চেনের মধ্যে। গল্প হোক, কাহিনী হোক, গল্পের মধ্যে তো সব ঘুরে ফিরেই থাকে, শুধুমাত্র টেকনিক্যালি আমার কোশ্চেনের সাথে কিছুটা সাপোর্ট দিতে হয়, ইন্ট্রোডাকশন, কনক্লুশন বা আলোচনার ভিতরে। কিন্তু ঘুরে ফিরে তো এই বই জিনিসই আসবে নাকি? ঘুরে ফিরে কি অন্য কিছু আসবে? শুধু একটা ব্রডে একটু সমস্যা আছে তাছাড়া। হ্যাঁ, আচ্ছা তাহলে শর্ট বাদ দিলাম, একবারে ব্রডে যাই। আমি ব্রিফে চলে আসলাম এটা। আচ্ছা, এমনিতে স্যার ওয়ার্ড মিনিং গুলো কি যদি একটু ব্যাপার, দেখে ব্রডের ভিতরে শর্ট মানে বুঝলাম না তো। হাই হাই স্যার ক্লিক করলে শর্ট চালু হচ্ছে, মানে অবস্থা হয়েছে এরকম, মানে উল্টে গেছে। ব্রিফ আসছে কেন এটা? স্যার আপনি ব্রডে মানে 1 নম্বরে ব্রিফে ক্লিক করেন, তারপরে শর্ট দিয়ে, এই যেটা ব্রিফ, তারপর শর্ট। হ্যাঁ, ব্রডটা কি দেওয়া হয়নি নাকি? জি স্যার দিয়েছে, ডাউনলোড করতে, কিন্তু এরকম দেখাচ্ছে স্যার কেন? ব্রড আছে স্যার। মানে স্যার এখানে কি যেন টেকনিক্যাল সমস্যা হয়েছে। দাঁড়াও আমি এখান থেকে নিই, তাহলে তোমরা দেখতে পাইলে হবে, আমি তো দেখতে পাচ্ছি না, কি ঝামেলা। দাঁড়াও এখানে আমি আগে দেখি গুগল ড্রাইভে কি অবস্থা। ব্রড কোর্স এখানে তো আছে। হ্যাঁ আচ্ছা যাও, বলো। হ্যাঁ, কোথায় সমস্যা? স্যার যে 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, কুবলা খান প্রোডাক্ট অফ শেয়ার ফ্যান্সি। হ্যাঁ, এটা যে একটা কল্পনার বিষয়, তাই না? হ্যাঁ, এটা তো আমরা পড়তে পারছি যে অনেক কিছু আছে যেগুলো অবাস্তব মনে হচ্ছে, অবাস্তব না কাহিনীগুলো, এটা কিভাবে সম্ভব? জি স্যার। হ্যাঁ, সেই জিনিসটাকে তুলে ধরতে হবে তোমার বিভিন্ন ইয়ার মাধ্যমে। হ্যাঁ, কি পুরোটাই সমস্যা না কোনো নির্দিষ্ট? তো পুরোটা একটু পড়া দিলে ভালো হতো। আচ্ছা, পড়া দিচ্ছি। আচ্ছা, Samuel Taylor Coleridge is one of the leading romantic poets in the history of English romantic poetry, and his Kubla Khan is one of the most celebrated but debatable works. হ্যাঁ, ডিবেটেবল, হ্যাঁ, মানে বিতর্ক রয়েছে এটা নিয়ে যে আসলে এটা স্বপ্ন না কি লিখছেন উনি। হ্যাঁ, বলছে দিস ভেরি পোয়েম হ্যাজ বিন ক্রিয়েটেড আউট অফ অ্যান আপিম ইনডিউসড ড্রিম অফ কোলরিজ। যে আপিম খেয়ে তিনি হয়তো কোনো ঘোরে পড়েছিলেন, ওই ঘোরের মাধ্যমে তিনি লিখেছেন বলে মনে করা হয়। ইনফ্যাক্ট ইট ইজ জাস্ট রিটেন ফর্ম অফ হিজ ফ্যান্সি ইন ইটস অরিজিনাল শেপ। হ্যাঁ, যে তিনি কল্পনায় হয়তো কোনো কিছু ভাবছিলেন, সেই কাল্পনিক বিষয়টাকে তিনি এটা অরিজিনাল শেপে লিখে দিয়ে গেছেন। ইট ডেসক্রাইব দ্য মেন্টাল ফ্লো অফ থিঙ্কিং ইন অ্যান এক্সাক্ট ওয়ে অফ প্রেজেন্টিং ভেরিয়াস রেফারেন্সেস উইদাউট মেনটেনিং লজিক্যাল কোয়ারেন্স। দেখো এখানে কিন্তু লজিক্যাল কোয়ারেন্স নেই, যখন যেটা মাথায় আসছে তিনি মোটামুটি একটু ফ্লো যেভাবে আছে সেভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। দ্য পোয়েম প্রেজেন্টস আ ট্রু পিকচার অফ ড্রিমস অ্যান্ড ফ্যান্সি ইন আ সাবকনশিয়াস স্টেট অফ মাইন্ড। মানে দেখেই মনে হচ্ছে যে বাস্তবে এটা সম্ভব না, এটা হয়তো বা অবচেতন মনে বা স্বপ্নের ভিতরে তিনি কোনো কিছু কল্পনা করছিলেন বা দেখছিলেন, ঠিক সেইভাবে দেওয়া আছে। হঠাৎ হঠাৎ করে কোন কাহিনী কোথার ভিতরে ঢুকে যাচ্ছে। ইট ইজ জাস্ট দ্য ইনস্ক্রিপশন অফ দ্য পোয়েটস ড্রিম অফ দ্য ম্যাগনিফিসেন্ট প্যালেস অফ কুবলা খান। ইট ইজ সেইড দ্যাট দ্য পোয়েম ওয়াজ রিটেন ডিউরিং দ্য সামার অফ 1797 when the poet was sick and so he was taking rest in a farmhouse. এটা কবিতার পিছনের কাহিনী। সিটিং অন আ চেয়ার হি ওয়াজ রিডিং, একটা বই পড়ছিলেন, বইটার নাম হচ্ছে কি পার্চেস পিলগ্রিমেজ, রিটেন বাই স্যামুয়েল পার্চেস। ইন দ্য বুক দ্য কুবলা খান কমান্ডেড আ প্যালেস টু বি বিল্ড। তাহলে এটা হচ্ছে ওই সোর্স থেকে নেওয়া, তাই তো? ওখানে কুবলা খান নামে একজন ব্যক্তি, তিনি একটা প্যালেস বানাবেন বলে কমান্ড করছিলেন। অ্যান্ড আ স্টেটলি গার্ডেন দেয়ার আউট, এবং তার আশেপাশে তিনি কী করছিলেন, একটা বিশাল একটা রাজকীয় একটা বাগান তৈরির জন্য কী করেছেন, অর্ডার করেছিলেন। অ্যান্ড দাস 10 miles অফ ফার্টাইল গ্রাউন্ড ওয়ার এনক্লোজড উইথ আ ওয়াল, এবং 2 times 5, তাই তো এরকম বলা হচ্ছিল না? হ্যাঁ, যে 10 miles গ্রাউন্ডকে কী করতে হবে, ওয়াল দিয়ে ঘিরে দিতে হবে। এইটা তিনি পড়ছিলেন, পড়তে পড়তে হলো কি, বিং আন্ডার দ্য ইফেক্ট অফ অ্যানোডাইন
ঠিক আছে তো? অ্যানোডাইন মানে কি, ওই যে তোমার যে ইফেক্ট, মানে আফিম টাফিমের যে ইফেক্ট, তাই তো? যেমন হচ্ছে সিগারেট খাইলে মানুষ ক্যাফেইন বা সরি কফি টফি খাইলে ক্যাফেন হয়, তাই না? সিগারেট খাইলে কি জানো, একটা সিগারেটে কি থাকে জানো, নেশাদ্রব্য, নিকোটিন। হ্যাঁ নিকোটিন। তা ওই যে ব্যাপারগুলো, হি সুন ফেল অ্যাসলিপ অ্যান্ড হ্যাড দেন আ ড্রিম অফ কুবলা খানস প্লেজার রুম। তাহলে তিনি যা পড়ছিলেন তারই একটা স্বপ্ন তিনি দেখেছিলেন। হি ওক আপ আফটার 3 hours অ্যান্ড ইমিডিয়েটলি বিগ্যান টু রাইট ডাউন দ্য ভার্সেস দ্যাট হি হ্যাড কম্পোজ ইন হিজ ড্রিম। তাহলে ড্রিমে তিনি যা দেখেছিলেন সেটা লেখা শুরু করলেন। হি কমপ্লিটেড দেখো ফার্স্ট 36 ভার্সেস, বাট দেন আ ম্যান কল্ড হিম অন বিজনেস অ্যান্ড দ্য ম্যান ডিলেড হিম ফর অ্যান আওয়ার অ্যান্ড সো। তাহলে একটা কোনো একটা কাজের জন্য একটা লোক তাকে ডাকলো, আর কি হলো, 1 ঘন্টা দেরি হয়ে গেল তার এই লেখার মধ্যে। বাট হোয়েন দ্য পয়েট কেম ব্যাক টু হিজ ডেস্ক হি ফাউন্ড দ্যাট দ্য রেস্ট অফ দ্য ভার্সেস অফ হিজ ড্রিম হ্যাড ভ্যানিশ ফ্রম হিজ মেমোরি। এইটা একটা ড্রিমের ইয়াটা দেখানো হয়েছে, এটা পিছনের গল্প। বিং এসেন্সিয়াল টু দ্য নেচার অফ আ ড্রিম ইট এনচ্যান্টস আস উইথ শিয়ার লাভলিনেস অফ ইটস কালার। অতএব এটা যেহেতু একটা স্বপ্নের সাথে রিলেটেড, অতএব স্বপ্নে কি হয়, আমরা দেখা যায় স্বপ্নে এমন হয় না, এক জিনিস দেখতে দেখতে আর এক জিনিসে চলে যাচ্ছি, তাই যে পাহাড় থেকে লাভ দিচ্ছি নাকি, পানির উপর দিয়ে ভেসে চলে যাচ্ছি, সাপে তাড়ছে কিন্তু ধরতে পারতেছে না, আমিও দৌড়াতে পারতেছি না, এরকম হয় না বিষয়টা? এবং স্বপ্নের ভিতরে এমন এমন রাজ্যে উড়ে চলে যায়। আজকে বিকালবেলায় যে শুয়েছিলাম, এখানে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন থেকে আমি উঠতে পারতেছিলাম না, মানে এত মানে যেন দৈত্যের সাথে আমার যুদ্ধ হচ্ছে, বুঝতে পারছো? মানে ওই যে যেমন রেসলিং হয় না, ওই রেসলিংয়ের মতো যুদ্ধ হচ্ছে। এখন ওই যুদ্ধে মানে যুদ্ধ হতে হতে আমাকে একজন অলরেডি মারছে, আমি মরে যাচ্ছি, এরকম একটা, আমি মারা যাচ্ছি, এরকম একটা স্বপ্ন। মারা যাচ্ছি কিন্তু আমি মরছিও না, আবার আমি মনে হচ্ছে আমি বাঁচতেও পারবো না, এরকম একটা সেন্স। এবং আমি মানে খুব করতেছি, ঘেমে টেমে গেছিলাম পুরো। পরে উঠে আসলাম, পরে যখন পড়লাম তখন আমি ভাবলাম যে যাক, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলাম যে এটা স্বপ্ন ছিল, ঠিক আছে, যেটা একটা স্বপ্ন ছিল। আর একদিন দেখতেছি এরকমটা যে হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হাঁটছি, দেখি পিছন দিয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন ওই যে মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখায় না, ভিডিও ক্লিপ, ইংলিশ সিনেমার যে পৃথিবী ধ্বংস হতে হতে আসছে, সব গাছপালা সব মাটির সাথে ভূমিকম্পের সাথে মিশে যাচ্ছে, ওই রকম আমি মনে করো দেখছি যে সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমার বাড়িও ভেঙে পড়ে যাচ্ছে, আত্মীয় স্বজনগুলো সব বাড়ির ভিতরে আছে, আমি এখন পালাবো না ওই ঝড়ের ভিতরে মরবো, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমি দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, এই যে স্বপ্নগুলো মানে হঠাৎ করে কোত্থেকে যে কীভাবে স্বপ্নগুলো চলে আসছে, এবং ওইটা স্বপ্ন দেখার পর হঠাৎ করে দেখে আরেক জায়গায় চলে গেছি, অন্য কিছু দেখতেছি। তো এরকম স্বপ্ন নিশ্চয়ই আমরা সবাই দেখি। তো ওইরকম হয়তো কবি এনচ্যান্ট হয়ে, দেখো ইট এনচ্যান্টস আস উইথ দ্য শিয়ার লাভলিনেস অফ ইটস কালার। তাহলে স্বপ্নের মাধ্যমে যে তিনি যে কবিতা লিখছেন, এই কবিতার ভিতরে সবচেয়ে এর যে কালার, আর্টিস্টিক যে ডিজাইন বা হচ্ছে তার যে আলোচনাগুলো আমাদেরকে এনচ্যান্ট বা মোহিত করেছে। দ্য পোয়েম এক্সেম্পলিফাইজ কোল্ডিস মাস্টারি অফ সুপারন্যাচারাল পোয়েট্রি। বিশেষ করে এখানে তিনি সুপারন্যাচারাল কিছু এলিমেন্ট যুক্ত করেছেন। হ্যাঁ, যে তিনি দেখো যে পাহাড়ের নিচ দিয়ে সমুদ্রের বয়ে চলেছে পানি, ওদিকে একটা ডেমন লাভার, ওখানে একটা উইমেন না, সে কী করতেছে, ডাল চিমান নিয়ে গান করতেছে, তার লাভারের জন্য অপেক্ষা করতেছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কি ন্যাচারাল না সুপারন্যাচারাল এলিমেন্ট বলো? হ্যাঁ, সুপারন্যাচারাল। যে জায়গাটা, সে জায়গাতে ওইরকম জায়গাতে কি তৈরি করা যায়, একটা প্লেজার ডোম তৈরি করা যায় পাহাড়ের উপরে? হ্যাঁ, চারিদিকে গুহা, না স্যার, একটা মানে কি বলো আনইনহ্যাবিটেবল একটা জায়গা, সেখানে কিভাবে একটা প্যালেস তৈরি করা যায়? বলছে দ্য ইমেজেস হুইচ পাস থ্রু হিজ মাইন্ড ডিউরিং দ্য ড্রিম হ্যাভ বিন এক্সপ্রেসড থ্রু ওয়ার্ডস পিকচার দ্যাট হ্যাভ দ্য ভিভিডনেস অ্যান্ড ক্ল্যারিটি অফ আ ড্রিম। মানে যা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা স্বপ্ন ছিল। এবার কাহিনীটা শুরু হলো। From the very outset of the poem, Coleridge gives a dream touch to the poem. The title of this poem is rather unique and unexpected. নাম কি? Kubla Khan, the name of a ruler of China in 13th century. This certainly does not give an indication or clue as to what the poem will be like. তাহলে কবিতার নাম দেওয়া হয়েছে কুবলা খান, কিন্তু নামের সাথে কি কন্টেন্ট মিলছে বলো? না স্যার, মিলছে না। তার জন্য বলছে এখানে কোনো ক্লু দেওয়া হয়নি যে ভিতরে কি করবে। তাহলে এটাই হচ্ছে একটা অদ্ভুত নাম। This ironic name simply injects a sense of wonderment and unexpectedness into the poem by presenting a character that does not belong to his country. এমনকি কুবলা খান কি তার দেশের? সে হচ্ছে ইংল্যান্ডের মানুষ, সে কবিতা লিখতেছে কুবলা খানকে নিয়ে, যে হচ্ছে চায়নার। তাহলে হ্যাঁ, এটা কিভাবে মিলে? হ্যাঁ, does not belong to his country or region and inserting him into the delicately painted background that in his poem. এবং মনে হচ্ছে যেন পেইন্টেড কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো একটা ছবির মতো জায়গা। হ্যাঁ, এটা বাস্তবে এটা সম্ভব না। The imagination or dream-like state certainly had something to do with this name, but it points to the irreverent and unexpected, only irrational thoughts nor normalcy. মানে এর ভিতরে কোনো নর্মাল সিন নেই। মানে কি এর মধ্যে কোনো স্বাভাবিকতা আছে বলো তো?
কোনো স্বাভাবিক না ব্যাপার না, স্যার। মনে হচ্ছে একটা ছবি দিয়ে আঁকা যায় তেমন একটা ব্যাপার। এখন কম্পিউটার দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, মানুষকে একদম কালো করে দেওয়া যায়, কালো মানুষকে সাদা বানিয়ে দিচ্ছে, এবং এআই এর মাধ্যমে কি এমন এমন ভিডিও করতেছে যেগুলো বাস্তবের মতো মনে হচ্ছে কি না বলো তো? জি স্যার। ওই যে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওই ইজিপ্টের যে পিরামিড বানিয়েছে ওই পিরামিডের ভিডিও এখন আমরা পাচ্ছি, এটা কি সম্ভব? জি স্যার, রানী ক্লিওপেট্রাকেও দেখা যায়। হ্যাঁ, তো এখন ওই যে বিষয়গুলো সেই অনেকটা ডক্টর ফস্টাস পড়বা তোমরা থার্ড ইয়ারে, ওই ফস্টাসের মতো অবস্থা। এআই গুলো এখন হয়ে গেছে ওই ডক্টর ফস্টাসের মতো, আমরা যা চাচ্ছি এআই আমাদেরকে তাই তার মতো একটা ইমেজ তৈরি করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এরকম এগুলো তো ইরেশনাল থট, যেগুলো বাস্তব না। তো এইরকম কিছু থট এর ভিতরে এসেছে। দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস দ্যাট দ্য পোয়েম প্রেজেন্টস ক্যান অনলি বি পসিবল ইন ড্রিমস। দিস হ্যাপেনিংস ইন কুবলাস ওয়ার্ল্ড ডিফাই রিয়েলিটি অ্যান্ড পারপ্লেক্স দ্য সেন্স। মানে এখানে বাস্তবতাকেও পরাজিত করে দিয়েছে এবং আমাদের সেন্সকে ক্লিয়ারভাবে মানে গ্রহণ করতে কি করছে, আমাদেরকে বাধা দিচ্ছে, যেটা তো সম্ভব না। বাট ইন আ ড্রিম এনিথিং ইজ পসিবল, কারণ কি স্বপ্নের ভিতরে সব সম্ভব। বিকজ ইম্পসিবিলিটি ইজ দ্য রিয়েলিটি ইন আ ড্রিম। হ্যাঁ, কারণ অসম্ভবতাই হলো স্বপ্নের ভিতরে সম্ভাব্যতা। দ্য সিটিং অফ দ্য কুবলা খান ইজ আ ডিস্টেন্ট পাস্ট, কারণ এটা অনেক আগের ঘটনা। কুবলা খান তো আর আধুনিক মানুষ না, সে অনেক আগের একজন মানুষ। দ্য সানি প্লেজার ডুম অ্যান্ড দ্য কেভস অফ আইস অ্যান্ড ইম্পসিবল, দেখো ইম্পসিবল পিকচার অফ ওয়ার্ম। হ্যাঁ বলো তো, সানি প্লেজার ডুম আবার কেভ অফ আইস কি এক জায়গায় থাকতে পারে? এটা কি সম্ভব? হ্যাঁ, সূর্য ডুবলে সেখানে কি বরফ থাকবে? মানে সূর্য উঠলে কি সেখানে বরফ থাকবে? না স্যার, এখানে মানে এসটি কলেজের রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান আর এই দুইটার মধ্যে মানে এমন একটা বিষয় এখানে হাইলাইট করেছে যেটা কখনো সম্ভব না। হ্যাঁ, মানে তাও অ্যানশিয়েন্ট ম্যানটা তাও কিছুটা হলেও মানে করা যাচ্ছে, কিন্তু এখানে কেভ অফ আইস বলতেছে, আবার সেখানে আবার সূর্য আলো দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? তাকে সুপারন্যাচারাল পোয়েট বলা হয় না? হ্যাঁ, এই জন্যই কি বলা হচ্ছে যে ইম্পসিবিলিটি দেখানো হচ্ছে, দ্যাট ক্যান অকার ইন ম্যাজিক্যাল ডিস্ট্যান্ট ল্যান্ড অফ দ্য পোয়েম। Besides making the poem remote in time and space, the poet has almost imparted it to a dreamlike quality, so the rational self is kept at bay and poetic faith is easily achieved. তার মানে আমাদের যে রেশনাল সেলফ, যেটা যে যুক্তি দিয়ে ভাবে, সেটাকে আপাতত কি করতে হবে? উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ, নাকি আমি ডিসবিলিভ করবো না, এটা করতে হচ্ছে। রেশনাল সেলফকে আমাকে কি রাখতে হচ্ছে? নিয়ন্ত্রণে রাখতে হচ্ছে। অ্যাট বে মানে কি? কোণঠাসা করে রাখা, মানে ওটা নিয়ে আমি ভাববই না যেটা অসম্ভব, আমি ভাববো এটা সম্ভব। এবং এটা হচ্ছে পয়েটিক ফেথ বা পয়েটিক ট্রুথ, যেটা আমরা এর মাধ্যমে অর্জন করছি। এটা being overly sentimental. হ্যাঁ, বলছি ইন দ্য পোয়েম আর ড্রিম হ্যাজ বিন রিস্টেটেড ইন আ পয়েটিক ল্যাঙ্গুয়েজ, না? অ্যান্ড উইলিং সাসপেন্স, যাকে এখানে বলা হয়েছে, উইলিং সাসপেন্স অফ বিলিফ ইজ অ্যাচিভড ফর দ্য ম্যাজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সুপারন্যাচারাল ইন দ্য পোয়েম, যেটা আমরা এই দুটা কবিতায় পেয়েছি, যেখানে অনেক সুপারন্যাচারাল এলিমেন্ট আছে যেটা বাস্তবে সম্ভব না, কিন্তু আমাদেরকে আপাতত কি করতে হচ্ছে? এগুলো মেনে নিতে হচ্ছে। তারপর হচ্ছে দ্য মিস্টিরিয়াস অ্যান্ড সুপারন্যাচারাল এনভায়রনমেন্ট ইন কুবলা খান ইজ মেইনলি প্রডিউস through Cold's description of the pleasure dome, and it also arrests our attention through its stunning beginnings. দেখো এখানে পয়েন্টগুলো একটু খেয়াল করো। প্রথমটা বলছে কি? প্রথমটা হচ্ছে টাইটেল নিয়ে কথা বলছে, যে টাইটেলটা একটা ড্রিম লাইক কোয়ালিটি দিয়েছে, কারণ টাইটেলের সাথে কন্টেন্টের কি মিল নাই, নাকি? তারপর হচ্ছে কি ডিস্ট্যান্ট পাস্ট, যে স্বপ্নে পাস্ট নিয়ে ভাবা যায়। আর আরেকটা বিষয় হলো অসম্ভব ব্যাপারগুলোকে দুটা কি হচ্ছে সাপে নেউলে ব্যাপারগুলো এক জায়গায় করা হয়েছে, যে সানি ডুম আবার হচ্ছে কেভ অফ আইস, তাই তো? এইগুলো ন্যাচারালের মাধ্যমে এটাকে মানে অবিশ্বাস থেকে বিশ্বাসে পরিণত করার চেষ্টা করা, সুপারন্যাচারাল মিস্টিরিয়াস এন্ড সুপারন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, তাই তো? যেটা বাস্তবে সম্ভব না। যে ক্যাভার্ন আছে মেজারলেস টু ম্যান, এরকম ক্যাভার্নের পাশে একটা ডোম বানাবে, হ্যাঁ, সেটা হবে আবার স্টেটলি প্লেজার ডোম। হ্যাঁ, তাই বলছে দেখো দ্য মিস্টিরিয়াস এন্ড সুপারন্যাচারাল এনভায়রনমেন্ট ইন কুবলা খান ইজ মেইনলি প্রডিউস থ্রু কোল্ড's description of the pleasure dome, and it also arrests our attention through its stunning beginnings, যেটা এখানে বলা হয়েছে। Here Colditz has pictorially described the pleasure dome of Kubla Khan as he dreamed in his dream, মানে যেমনটা সে স্বপ্নে দেখেছিল। He talks about the Alf, the river, নাকি a deep and romantic chasm. He wants to build the same pleasure dome in the air, এবং বলছে কি সে বাতাসে বানাবে, বলছিল না? সে প্লেজার ডোম বানাবে কোথায়? বাতাসে, হ্যাঁ সম্ভব, এয়ারে। ওই যে বললাম না যে আমরা সবাই উড়ে চলে যাই মাঝে মাঝে। He wishes to sing a song, দেখো song sung in his dream by an Abyssinian maid to the accompaniment of a dance steamer. দেখো একজন নারী কোনোদিন এরকম যেখানে কোনো মানুষ নাই, তাই না, যেখানে মানে মানুষ বসবাসের অযোগ্য, সেই জায়গায় এসে কোনোদিন কোনো মহিলা হঠাৎ করে কোত্থেকে আসবে? প্লেনে করে আসবে বলো? সেখানে কি এসে লাভার খুঁজতেছে? হ্যাঁ, আবার সে লাভার খুঁজতেছে, এটা কি সম্ভব? হি উড লাইক টু ব্রিং ব্যাক দ্য মেলোডি অফ আর সং, এবং সে আবার স্বপ্নে ওই মহিলাটা কি গান করছিল সে আবার মনে করার চেষ্টা করতেছে, সেটাও নাকি সে লিখে ফেলবে। ইফ হি ডিড, এবং বলছে যদি সে পয়েমটা লিখে ফেলতে পারতো, গানটা, তাহলে কি করতো? ইফ হি ডিড ইট
it would impulse him to sing his poem loud and long. He could build the pleasure dome in the imagination of the listener. তখন সে গানের মাধ্যম দিয়ে করতো কি, সে নাকি ওই বাতাসের মধ্যে একটা প্লেজার ডোম বানাতে পারতো। কুবলা খান যেমন প্লেজার ডোম বানাইছে, এই কবিও নাকি বাতাসে এরকম প্লেজার ডোম বানাই দিত। এবং তাকে বলছে কি, সে জাদুঘরের মতো কি করছে, যে বলছে দেখো, দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং আই উড বিল্ড দ্যাট ডোম ইন এয়ার, দ্য সানি ডোম, দ্যাজ কেভস অফ আইস। এই কথা বলছে না? তারপর হচ্ছে লাইক কুবলা খান হি কুড শো হিজ ফ্ল্যাশিং আইজ অ্যান্ড ওয়েভিং হেয়ার। ওই যে বলছে না যে সে চাচ্ছে কি একটা মানে ওই যে জাদুর বিদ্যার মতো মনে হচ্ছে না, যে সবাই তাকে কি করছে, গন্ডি করে দিচ্ছে, সে এখন পাগল হয়ে গেছে, লোকজন তাকে দেখে মজা করতেছে ইত্যাদি ইত্যাদি। এগুলো কি স্বপ্নের মাধ্যমে সে এগুলো পেয়েছে। বলছে হিজ লিসেনার উড বি ফিল্ড উইথ প্যানিক অ্যান্ড ফিয়ার অফ ডিভাইন পাওয়ার বাই নোটিসিং ইট। হ্যাঁ, সাম অফ দেম উড ওয়ার্ম। দেখো, অন্যকে বলবে সাবধান হতে, কারণ এ কি খাইছে যেন বললো, আফিম না আফিম না, কবিতা অনুসারে বলো, কবিতার যে মানে স্পিকার, সে কি খাইছে? হানিডু স্যার, হানিডিউ স্যার, যেটা গডের হানিডিউ খেয়েছে। হানিডিউ কি ওই বলছে না, হানিডিউ, ডিভাইন হানিডিউ খেয়েছে, এই জন্য সে মাতাল হয়ে গেছে, সবাই তার কাছ থেকে সাবধান হও। এইসব কথাগুলো প্যারাডাইস। হ্যাঁ, তাই বলছে দেখো, সাম অফ দেম উড ওয়ার্ম, দেখো, হ্যাঁ, টু বি কশাস অফ দেয়ার বিহেভিয়ার অ্যান্ড নিট দেয়ার সার্কেল রাউন্ড হিম রেভারেন্টলি, এবং তাকে গন্ডি করে দিবে যাতে সে বেরোতে না পারে। দেন দে উড, দেখো, কক আপন হিম অ্যাজ আ পয়েট উইথ ডিভাইন ইন্সপিরেশন। This total description affords the sense of sheer fancy in which the poet composed such pictorial images in the words. অতএব বলতে পারি, the story that Coldry's presence in the poem has many magical and supernatural elements. In the world of Kubla Khan, contrasting elements mingle in one place. An impossible picture is created by juxtaposing the sun and ice in the same pleasure dome. তাই তো Coldry's makes Xanadu idyllic but also savage. এটা স্যাভেজ একটা জায়গা, এখানে মানুষ বসবাস করার মতো না। It is lovely and innocent, surrounded by evil and the constant threat of destruction. ওই যে একটা স্বপ্ন দেখছে না, যে স্বপ্নের মাধ্যমে প্রফেসি করতেছে যে খুব শীঘ্রই পৃথিবী কি হবে, ধ্বংস হয়ে যাবে নাকি। আবার ওর নিচ দিয়ে দেখে আবার নদী বয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য রিভার ইজ স্যাক্রেড বাট রানস টু দ্য সানলেস সি। হ্যাঁ, সানলেস সি এর সাথে মিশে যাচ্ছে নাকি? সি আবার কোনোদিন সানলেস থাকে বলো? এমন কি সি আছে যে পাহাড়ের নিচে সমুদ্র, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, বলো? অ্যান ইমেজ অফ ডেথ। তা বলছে জানাডু ইজ আ স্যাভেজ প্লেস হুইচ ইজ হলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাট দ্য সেম টাইম। দেখো, হলিও বলতেছে আবার এনচ্যান্টেডও বলতেছে, ডেমন থাকতেছে জায়গাটা নাকি হলি, আবার বলছে যে ডেমন লাভার এসে ডেমনকে খুঁজতেছে। তাহলে হতে পারে? হ্যাঁ, হলি অ্যান্ড ডেভিল কি একসাথে থাকতে পারে বলো? স্যার, একমাত্র ফ্যান্টাসিতে পসিবল। সান অ্যান্ড আইস কি একসাথে থাকতে পারে না। দিস আনইউজুয়াল কম্বিনেশন ক্যান অনলি বি পসিবল ইন আ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। এই জন্য ড্রিম লাইক ফ্যান্সি বলা হচ্ছে। Coleridge has sought to impart reality to the magical and supernatural by setting the poem in the framework of a dream. The poem is also endowed with the quality of romantic dream. It can be evidenced by the turn of dumbfounding, দেখো, pleasure dome of Kubla Khan. This was a green hill, mantle castle existed. It was a savage place, and so the poet says. তার বলছে কি, দেখো, এই যে বলছে না, by women wailing for her demon lover. Moreover, inside the chasm there sprang a mighty fountain. আবার তার ভিতর দিয়ে আবার ফাউন্টেন বয়ে যাচ্ছে, of water continually, সেখান থেকে পানি পড়তেছে। With it jest of waters there is also sprang into the air huge pieces of rock. এবং যখন কি ওই যে ঝর্ণা থেকে পানি পড়তেছে, তখন কি হচ্ছে, সেখান থেকে ছোট ছোট পাথরও পড়ছে, পাথরগুলো কি হচ্ছে, রিবাউন্ড করতেছে না, টিউমাল্ট করতেছে, বলছে না, টিউমাল্ট। The waters of the fountain later flowed down in the form of Alf and enter the caves, দেখো, cavern, স্যার এখানে ক্যাভার্নস হবে, লিমিটলেস টু ম্যান, বলছে লিমিটলেস মানে কি, মেজারলেস টু ম্যান। দ্য পয়েট ডেসক্রাইব অ্যান্ড স্যাং ইন টিউমাল্ট টু আ লাইফলেস ওশেন অ্যান্ড মিট দিস টিউমাল্ট কুবলা খান হেয়ার ফার ফ্রম অ্যানসেস্ট্রাল ভয়েসেস প্রফেসাইজিং ওয়ার। প্রফেসাইজ করতেছে নাকি, মানে ঢেউয়ের ভিতরে, মানে এই যে সাউন্ড হচ্ছে, সাউন্ডের ভিতরে নাকি সে প্রফেসি শুনতে পাচ্ছে। এটা কি সম্ভব? হ্যাঁ, যে তুমি ঝর্ণার পানির ভিতরে যে সাউন্ড হবে সেখান থেকে তুমি প্রফেসি করবা, এটা হবে না স্যার। বলছে the situation is dream-like because Kubla Khan hears the voice of his predecessors. তার স্বপ্নের মধ্যে সম্ভব এটা। Those voices are seem to be involved into where? Here the succession of the images like the succession of images of a swift moving. এখানে যে ইমেজগুলো সেটা অনেকটা ওই আমাদের স্বপ্ন যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ওরকম সুইফট মুভিং একটা ড্রিমের ভিতরে যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলোর মতো যেন মনে হচ্ছে। দ্য ট্রান্সফার অফ দ্য ইমেজেস অফ ওয়ান সিন টু অ্যানাদার ইজ অ্যাব্রাপ্ট। হ্যাঁ, হঠাৎ করে এক স্বপ্ন দেখতে দেখতে আরেক স্বপ্ন। ইট কনফার্মস টু দ্য নেচার অফ ড্রিম। আর এগুলো কি হচ্ছে, স্বপ্নকে নির্দেশ করতেছে, কারণ যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে কি ফ্যান্সি বা ড্রিম, এইগুলো প্রমাণ করতে গিয়ে এই কথাগুলো বলতে হবে। শুধু সামারি বললে হবে? বলো, এখানে বলো, শুধু কবিতাটা সামারি বললে হবে?
না স্যার, ইমাজিনেশনটা হাইলাইট করতে হবে। এইভাবে তোমাকে দেখাতে হবে যে কেন আমি বলতেছি এটা ড্রিম, কেন আমি বলতেছি এটা স্বপ্নের সাথে মিলে যায়। দ্য পয়েন্ট রিপ্রেজেন্ট দ্য নয়েজ অফ দ্য ফলিং রিভার। হি রিয়েলাইজেস দ্যাট কুবলা খান হ্যাজ অলরেডি ইরেক্টেড হিজ প্লেজার ডোম। হি ইজ কেপেবল অফ হিয়ারিং হিজ ancestors' voice coming from inside the noise. In this poem, we have the image of poet with flashing eyes and waving hair, singing loud and long. The dream quality of the poem consists of dreamlike movement and striking dream imagery. অতএব to sum up, it can be agreed that Kubla Khan is undoubtedly a product of sheer fancy. It is just the inscription of the poet's dream of the magnificent palace of Kubla Khan and an attempt to capture an apim, দেখো, induced dream experienced by the poet. The images which pass through his minds during the dream have been expressed through word pictures, which have the vividness and clarity of a dream. They come one by one without any casual connection with each other, মানে যেন লিঙ্ক নাই কোনো ব্যাপারগুলোর সাথে। They defy any logical or linear development. Rather, while reading, the poem takes its reader to the world of dream. In this sense, Cold's success lies in capturing his dream experience in all its vividness in this poem, which can be labeled as a transcript of a dream, যেটাকে ড্রিম হিসাবে লেবেল করা যেতে পারে, তাই না, বা বলা যেতে পারে। তো এইগুলো তোমাদের এইভাবে একটু মনে করতে হবে, ঠিক আছে, ধারাবাহিকভাবে। আর এই পয়েমটা সুপারন্যাচুরাল স্যার, এটা এনজয়মেন্ট করার জন্য স্যার খুবই পারফেক্ট, মানে অন্যান্য পয়েমের থেকে এটা বেটার আমি মনে করি। হ্যাঁ, এটা ইমাজিনেশনকে তোমার আরো বেশি গভীরে নিয়ে যেতে হবে, তাই তো, কল্পনায় তোমাকে ভাবতে হবে যে কি বলা হচ্ছে। এমনকি স্যার এই যে এনশিয়েন্ট ম্যানার, এটা তো মানে ক্লাস 1 থেকে মেবি পড়ানো হয়, মানে সবাই মোটামুটি জানে এনশিয়েন্ট ম্যানারের স্টোরিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি বুঝতে পেরেছো? প্রশ্নগুলি কোথায় পাবো? এগুলি কি আপনি দিচ্ছেন জি স্যার, নাকি এগুলো গুগল ক্লাসরুমে দেওয়া আছে। তো তুমি কি এই যে গুগল ক্লাসরুমে ঢুকছো? জি না স্যার। তাহলে তুমি কিভাবে আছো? হাই হাই, কবে কবে যুক্ত হয়েছো তুমি? স্যার গত মাসে। তো তুমি 1 মাস হয়ে গেছে, তুমি এখনো জানো না যে গুগল ক্লাসরুমে যুক্ত করা হয়? হ্যাঁ স্যার না, বলতেছি যে আপনি কি বই থেকে প্রশ্নগুলি দিচ্ছেন নাকি নিজে তৈরি করে দিচ্ছেন? বইতে খুঁজবো নাকি? এই প্রশ্নের উত্তরগুলো বইয়ে নাই, যেগুলো আমি দিয়েছি, ঠিক আছে। জি স্যার, বুঝছি এবার। আচ্ছা, কি তাসমিন বোঝা গেছে বিষয়টা? জি স্যার, এবার বিষয়টা একটু ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, যেহেতু ওই প্রশ্নগুলোর উত্তরগুলো তো ধারাবাহিক গল্পের মতো না, ওই যে ড্রিম কোয়ালিটি দেখানোর জন্য তোমাকে বিভিন্ন রকমভাবে আলোচনা করতে হচ্ছে। ড্রিমি যে কোয়ালিটিগুলো বা ফ্যান্সিফুল যে কোয়ালিটিগুলো, এটা একটু তোমাকে ওইভাবে হাইলাইট করতে হবে, ঠিক আছে। স্যার এটা খুবই এনজয়েবল, স্যার পুরোটা বুঝিনি, এখন পুরোটা বুঝে গেছি। হ্যাঁ, এখন ওইটাকে নিজের মতো করে আবার একটু সাজিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবা, যদি যতটুকু বড় ছোট যেভাবে পারো। একই কথা রিপিটেশন হয়েছে, ওটা তোমার পয়েন্ট অনুযায়ী। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এরপর আমাদের যেহেতু এখনো ডন জন শেষ হয়নি, আজকে শেষ হলো, এই কোশ্চেনগুলো দিয়ে দিব, তোমরা ওখান থেকে পুরো নিবা, কারণ আমরা এখন সাথে সাথে যাচ্ছি প্রায়, মনে হয় নাকি? ড্রামা তো আমাদের শেষ নাকি? স্যার এখন থেকে একটু করে, হ্যাঁ বলো, এই ড্রামার একটু করে পরীক্ষা নিয়েন। হ্যাঁ নিব, আগে আমরা আবার যখন আর এই চাপগুলো আমাদের এরপর যখন পোয়েট্রিতে আসবো তখন আমরা নেব, ঠিক আছে। এরপর যখন পোয়েট্রিতে ফিরে আসবো, কারণ 6 মাস চলতেছে না আমাদের, 6 মাস চলতেছে নাকি? এরপর থেকে পরীক্ষাগুলো শুরু হবে কিন্তু, কারণ আশা করি সেকেন্ড ইয়ার সম্পর্কে ধারণাটা কিছু আমাদের হয়েছে। হ্যাঁ, কারণ ড্রামা অলরেডি আমরা শেষ করেছি। দেখছি স্যার আপনার হচ্ছে যে 3.50 পাইছিল ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে 3.09 পাইছে স্যার। এখানে তো আরো খাতা হার্ড করে দেখা হয়। সেটা তো অবশ্যই, থার্ড ইয়ারে আরো কঠিন, আস্তে আস্তে কঠিন হবে, তবে সেকেন্ড ইয়ার একটু ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে ভালো করার সুযোগ আছে এখন, যদি সেইভাবে পড়াশোনা করা যায়। এখানে খাতা হার্ড ব্যাপারটা না, হ্যাঁ, মানে ব্যাপারটা হলো যে তুমি আসলে ধরতে পেরেছো কিনা ভালো রেজাল্ট করার জন্য কী করতে হয়, এইটা হলো সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যদি কেউ শুধু মুখস্থ বিদ্যার উপরে চলে, তাহলে সেটা রেজাল্ট হবে বাই চান্স রেজাল্ট, ঠিক আছে, সেখানে হবে বাই চান্স রেজাল্ট। আর যার বেসিকটা শক্ত করে যদি ধারাবাহিকভাবে পড়াশোনা করে আগাতে পারে, তার রেজাল্টটা স্ট্যাটিক থাকে বা বাড়ে, ঠিক আছে। কিন্তু যারা বাই চান্স রেজাল্ট করে ফেলে, যে হয়তো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে গেছিলো, সেগুলোই তার কমন চলে এসেছে, হ্যাঁ, অতএব কিন্তু তার বেসিকটা দুর্বল, তাহলে কি পরের রেজাল্টটা যে তার ভালো হবে সেটা বোঝাটা কিন্তু খুব কঠিন, ঠিক আছে। অনেকেই দেখা যায় ফার্স্ট ইয়ারে ভালো ছিল, সেকেন্ড ইয়ারে খারাপ করেছে, আবার অনেকে দেখা যায় ফার্স্ট ইয়ারে খারাপ ছিল, সেকেন্ড ইয়ারে ভালো করেছে। হ্যাঁ,
এটা তো ফার্স্ট ইয়ার আমি বলেছিলাম যে অনেকে যারা 3 পয়েন্ট বা এগুলো, যে তোমরা একটু সাবধান হও, মনে করো না যে তুমি অনেক কিছু পেরে গেছো। হ্যাঁ, তুমি যদি এখন ভালো মতো পড়াশোনা আরও স্ট্রংলি না করো, তোমার কিন্তু সেকেন্ড ইয়ারে খারাপ হয়ে যাবে। আর থার্ড ইয়ার তো আরও কঠিন, ঠিক আছে? তো থার্ড ইয়ারের ব্যাপারটা আরও জটিল। হ্যাঁ, এই 4টা ইয়ারের মধ্যে সবচেয়ে জটিল ইয়ার হচ্ছে থার্ড ইয়ার। এই সময় যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার ওখানে খবর আছে। কিন্তু ফোর্থ ইয়ারে কিছুটা ইয়া করা হয়, কিন্তু থার্ড ইয়ারটাকে খুব শক্তভাবে কেয়ার করা হয়। এই জন্য সেকেন্ড ইয়ারটা কিন্তু সুযোগ আছে, যেহেতু বাংলা সাবজেক্ট আছে, ঠিক আছে? সেকেন্ড ইয়ারে তোমাকে ভালো করার একটা সুযোগ আছে, যেহেতু বাংলা সাবজেক্ট আছে। কারণ পরবর্তী ইয়ারগুলোতে কোর্স বেশি কিন্তু বাংলা সাবজেক্ট নাই, ঠিক আছে? এবং কিছু কিছু কোর্স আছে যেগুলো গল্প না, অনেকটা টেকনিক্যাল টার্ম বা হচ্ছে কিছু লিটারেরি টাইপের, মানে ক্রিটিসিজম টাইপের, যেগুলোতে টেকনিক্যাল বিষয় বেশি। ওখানে কিন্তু বানিয়ে বুনিয়ে লেখার সুযোগ কিন্তু কম। অতএব ওই জায়গায় এক্সাক্ট আনসার না হলে তোমার নাম্বার কম এসে যাবে। এই জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি কেউ 3.30 উপরে নাম্বার রাখে, আমি সবসময় যেটা বলি, ঠিক আছে, তাহলে হয়তো বা হয়। কিন্তু ওটা তো জাস্ট আমি বলি আর কি, কিন্তু পাওয়াটা এত সোজা না। হ্যাঁ, পাওয়াটা কিন্তু এত সোজা না, এটা মনে রেখো। এখন যে পাইছে 3.25, সে বলছে স্যার আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমার 3.50 পাওয়ার ইচ্ছা ছিল। বুঝতে পেরেছো? স্যার ওই যে ওটা পাইছে ওইটাই অনেক। সেটা তো বলতেছি যে ভালো রেজাল্ট কি জিনিস আমি কেউ তো বলতে পারবো না যে আমার ভালো রেজাল্ট হয়েছে। কে বলবে সে ভালো রেজাল্টটা কি? আমরা অবশ্য ভালো রেজাল্ট বলতে বুঝতাম সেকেন্ড ক্লাস পাওয়া মানে ভালো রেজাল্ট। আমরা 35% মার্ক পাওয়া মানে আমরা মনে করতাম আমরা সায়েন্সে হয়ে গেছি, ঠিক আছে? আর তোমরা এখন সন্তুষ্ট না কেউ। যে 3.30 পাচ্ছে সেও সন্তুষ্ট না, যে 40 পাচ্ছে সেও সন্তুষ্ট না, যে 3 পাচ্ছে সেও সন্তুষ্ট না, যে 2.96 পাচ্ছে সেও সন্তুষ্ট না, যে 2.50 পাচ্ছে সেও সন্তুষ্ট না। তাহলে হলোটা কি বলো? স্যার রেজাল্টেরই ভ্যালু শেষ। হ্যাঁ, রেজাল্টেরই ভ্যালু, ওইটাই কথা হচ্ছে, এটা যে রেজাল্টের ভ্যালু শেষ, সন্তুষ্টের কোনো ব্যাপার নেই। আমরা মোটামুটি 35% পাইলাম মানেই আরে মহা খুশি, সেরকম আর কি। সেই খুশিগুলো খুব, এখন তোমাদের ভিতরে সেই খুশিগুলো খুব একটা দেখি না। হ্যাঁ, যাক, তোমরা ভালো থাকো, ভালো কিছু করো, এটাই। আমাদের তো পার করে এসেছি, এখন তোমরা সুযোগ আছে, ভালো করার চেষ্টা করো। হ্যাঁ, পড়লে ভালো হয়, পড়লে ভালো হয়, শুধু তোমরা ফাঁকিটাকে দিয়ে যাও আর পরে গিয়ে হামলাও। হ্যাঁ, এটা হচ্ছে বড় সমস্যা। তো ঠিক আছে, আর বিরক্ত করবো না। তো সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং নিয়ে কথা বলবো, আর এর ভিতরে তোমরা সামারি প্যারাফ্রেজটা ডন জোয়ানের একটু ভালো করে পড়ে নিও। আচ্ছা, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।